Sir. জিয়া স্যার কি জয়েন করছো না? আচ্ছা ঠিক আছে। জিয়া স্যারের সাথে একটু পরিচয় করে দিই। জিয়া স্যার হচ্ছে ভিডিওটা অন করা সম্ভব? স্যার এখন অফিসে আছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, সমস্যা নেই। ক্লাস কি কন্ডাক্ট করতে কোনো অসুবিধা হবে না? আর পরে আমরা না সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ফাইন। আচ্ছা আমি জিয়া স্যারের একটু ডেসক্রিপশন দেই। সেটা হচ্ছে জিয়া আমাদের ইভিনিং সিএসসি স্টুডেন্ট ছিলেন, আর উনি অনেকদিন থেকে, যখন স্টুডেন্ট ছিলেন তখন থেকে উনি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের সাথে জড়িত। তো উনারা অনেক কাজ করছেন। এর মধ্যে বর্তমানে উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে মূলত অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার হিসেবে উনি ইয়েতে আছেন। এসজে ইনোভেশন, যে একটা আমাদের মোটামুটি লিডিং সফটওয়্যার ফার্ম সিলেটের, ঠিক আছে? ওইখানে যেখানে ধীমান স্যারের সাথে হয়তো অনেকের পরিচয় আছে। ধীমান স্যার যে ফার্মে আছেন, জিয়া স্যারও একই ফার্মে আছেন। তো আজকে আমার রিকোয়েস্টে জিয়া স্যার একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে তোমাদেরকে কোটলিনের সাথে আজকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিবেন আজকে, আর নেক্সট মঙ্গলবারে আরেকটা, আর মাঝখানে হয়তো শনিবার বা রবিবার যে কোনো সময় জিয়া স্যারের সুবিধা মতো একটা সেশন উনি নেবেন, ঠিক আছে? তো তোমাদের যদি আজকের সেশনে কোনো থাকে, মানে বুঝতে অসুবিধা হয়, জিয়া স্যার রবিবারে আমাদের ইউনিভার্সিটিতে আসেন। উনি থার্ড ব্যাচের সাথে ক্লাস করাচ্ছেন। ফাঁকে বলবো আধা ঘন্টা সময় যাতে তোমাদেরকে উনি দেন আর কি, রবিবারে লাইভ। তো তোমাদের কোনো থাকলে, কোয়েরি থাকলে, সেটা তোমরা রবিবারে এসে স্যারের সাথে দেখা করে তোমরা করতে পারবে। তো আমি আর কথা বাড়াই না। এখানে আমাদের সাথে ফোর্থ ব্যাচও জয়েন করছে। কাজী কি আছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সাথে কয়জন আছে ফোর্থ ব্যাচের? এখনো কেউ জয়েন করেনি স্যার। আমি তো লিংক পাঠিয়ে দিচ্ছি, হয়তো জয়েন করবে আর কি। আচ্ছা, জানে তো? জি স্যার, আমি আগে জানিয়ে দিয়েছিলাম বিকালে। আচ্ছা ঠিক আছে, ফাইন। ঠিক আছে, তো জিয়া তুমি একটু শুরু করো, ঠিক আছে? আর আমরা যেটা করবো জিয়া, সেটা হচ্ছে আমরা ইয়েটাকে একটু রেকর্ড করবো, যাতে করে পরবর্তীতে স্টুডেন্ট সেটা আবার রিপিট করে দেখতে পারে, যাতে যেখানে অসুবিধা আছে আর কি বুঝতে। ঠিক আছে, তোমার কোনো আপত্তি নেই তো? না স্যার, সমস্যা নেই। আচ্ছা শুরু করো। আমি মোটামুটি আসি আর কি, যতক্ষণ পারি। ঠিক আছে, শিওর স্যার। জি আচ্ছা, সো ওয়েলকাম এভরিওয়ান। আসলে স্যার যেটা বললেন, আপনাদের যেটা একটা বেসিক ইন্ট্রোডাকশন দেওয়া কোটলিন, এবং পাশাপাশি আমাদের ছোট মিনি দুইটা প্রজেক্ট, একটা বা দুইটা, যেটা আমাদের পসিবল হয় ওই টাইমের ভিতরে আমরা কভার করবো ইনশাআল্লাহ। আমি একটু শুরু করে দিই। শুরু করে দেবো, ঠিক আছে? আর তোমরা জিয়া স্যার যখন করবেন, যে কোনো একজন রেসপন্স করবা, দয়া করে। কাজী একটু রেসপন্স করবা তুমি, ঠিক আছে? আর যদি তোমার সেটআপ না থাকে, তাহলে তোমাদের 7th ব্যাচ থেকে 6 ব্যাচ থেকে অর্ঘ আছো না? অর্ঘ কি আছে? তাহলে এখানে যে কোনো একজন, নাফিসা তুমি করবা, বা নিলয়, নাফিসা তোমরা রেসপন্স করবা স্যারকে। স্যার যখন যেটা করবেন, জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আর কারো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই স্যারকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো মেইনলি যেটা হলো, আমরা খুব কুইকলি ট্রাই করবো 1-2-3টা ক্লাসের ভিতরে আপনাদের একটু শর্ট ওভারভিউ দেওয়া কোটলিনের। আমি যতটুকু জানতে পারছি যে আপনাদের একটা জাভার একটা ফান্ডামেন্টাল আপনাদের সবাই আছে, তাই না? জি স্যার। আচ্ছা, সো আমি মোটামুটি জাভার সিনট্যাক্সে আপনাদের সাথে কথা বলবো, যাতে করে আপনাদের একটা বুঝতে সহজ হয় কোটলিন বিষয়টা। একটু সিনট্যাক্সে আমরা দেখবো আলাদা, মোটামুটি জাভা থেকে কোটলিন। সো এই জন্য আসলে কম্পেয়ার করে আমরা শিখবো। জাভা যেরকম আপনারা দেখছেন মোটামুটি সিমিলারই, একটু চেঞ্জ আছে। সো ওইটা আমরা কন্টিনিউয়াসলি যখন সামনের দিকে যাবো, তখন এরকম কম্পেয়ার করে দেন আমরা প্রত্যেক টপিকসে আসবো। যেহেতু 2-3টা ক্লাস খুবই কম, সো আমরা একটু ফাস্ট মুভ করবো। অনেকগুলো জিনিস স্কিপ করার ট্রাই করবো, যেগুলো আসলে এখন হয়তো দরকার পড়বে না, বাট ভবিষ্যতে যদি আপনাদের কখন দরকার পড়ে এই বিষয়ে আর ফার্দার স্টাডি করার, তাহলে আপনারা এগুলো নিতে পারেন। সো মেইনলি যেটা আমরা কোটলিন সম্পর্কে জানি, এটা অনেক দিন থেকে আমরা জানি যে এটা অ্যান্ড্রয়েড নেটিভের জন্য একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।
এর বাইরে বা এর আগেও আমাদের জাভা মোস্টলি ইউজ হতো মোবাইল অ্যাপের জন্য। সো তারপরে যখন জেটভিন্স এটা কটলিনকে নিয়ে আসলো, তখন আমরা মোটামুটি ধরলাম যে গুগল এটা অফিসিয়ালি নিয়ে আসলো কটলিনকে ফর নেটিভ অ্যান্ড্রয়েডের জন্য। তারপর আস্তে আস্তে আমরা আরো অনেকগুলো জিনিস পাইলাম, যেমন ক্রসের জন্য ফ্লাটার, রিয়েক্ট নেটিভ, তো এরকম আসছে অটোমেটিকলি ওয়ান বাই ওয়ান আসছে। মনে করেন জাভা থেকে কটলিন থেকে দেন ফ্লাটার, রিয়েক্ট নেটিভ, সো এরকম ওয়ান বাই স্টেপ চলতে হয়। তো এখানে যেটা আমরা যেটা জাভাতে সিনট্যাক্স গুলো দেখি, একটু যেটা আমরা বললাম প্রথমে একটু ডিফারেন্ট। জাভাতে যে জিনিসগুলো আপনার একটু ডিটেলসে লেখা লাগে এটা মোটামুটি একটু শর্ট হ্যান্ড মতোই করে। সো কটলিনে আপনি দেখবেন যে একটা জিনিস যেটা জাভাতে একটু ফর এক্সাম্পল 3-4 লাইনের, ওইটা খুব প্রবাবলি 1-2 লাইনে চলে আসতেছে। তো এই জন্য একটু প্রথম দিকে একটা ধরতে আপনাদের একটু কষ্ট হতে পারে। সো আমাকে বলবেন যখনই এই জিনিসটা বুঝতে পারতেছি না, যখন আমরা একটু সামনের দিকে মুভ করবো প্রত্যেকটা জিনিসে, অনেকটা আমাকে বলবেন যে এই জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন না বা কম্পেয়ার করতে পারতেছেন না জাভার সাথে, সেটা একটু বলবেন। সো একটা এক্সাম্পল যেটা বলতে পারি, যেমন আমরা জাভাতে যারা আমরা অলরেডি কাজ করে আসছি, আমরা দেখি যে একটা প্রিন্ট লাইনের জন্য বা একটা কনসোল লোগের জন্য আমরা দেখি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন লিখে আমাদের যেটা কনসোলে লিখতে হয় সেটা আমরা লিখি। কটলিনে ডিরেক্টলি আমরা শুধু প্রিন্ট লাইনটাই লিখি বা প্রিন্ট এলএন লিখি, যেটা আমাদের সিস্টেম ডট আউট যেটা ছিল ইম্পোর্ট দেওয়া লাগতো আমাদের, সো এগুলা আর লেখা লাগতেছে না এখানে। সো এরকম শর্ট হ্যান্ড প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা দেখি যে কটলিনটা এবং জাভার সাথে পার্থক্যটা। আর একটা জিনিস যেটা হলো কটলিন যে জিনিসটা করে সেটা হলো দুইটাই কিন্তু জেভিএম ইউজ করে, ভার্চুয়াল মেশিন ইউজ করে। সো যেটা যে এই জন্য যেটা হয় বিহাইন্ড দ্য সিনে যখন আমরা রান করি অ্যাপ বলেন বা ওয়েব অ্যাপ্লিকেশন বলেন বা সার্ভার সাইড অ্যাপ্লিকেশন বলেন, জাভাতে যেরকম আমরা মাল্টিপল ইউজ দেখি, নট অনলি আমরা অ্যাপের ক্ষেত্রে অথবা আরো আদার্স সার্ভার সাইড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখি, ঠিক একইভাবে কটলিনও সেম কাজগুলো আমরা করে থাকি। বাট বিহাইন্ড দ্য সিন আমরা যেটা বলতেছি, যখন আমরা এটা কম্পাইল করি তখন কিন্তু সেম ভার্চুয়াল মেশিনটা ইউজ হয়। সো যখন আমরা সেম ভার্চুয়াল মেশিন ইউজ করি, তার মানে যে জিনিসটা দাঁড়ায় যে কম্পাইল করার পর কম্পাইলার যে আমাদের যে জাভা বাইট কোড যারা প্রদান করে, আমরা বলি যে জাভার ভার্চুয়াল মেশিন আমাদের একটা কোড রিটার্ন দেয় মেশিন ল্যাঙ্গুয়েজের মতো করে, আমরা এটাকে বলি জাভা বাইট কোড। সো ওইটা সেম কিন্তু থাকে, ল্যাঙ্গুয়েজ আমাদের ডিফারেন্ট, কটলিন যে কাজটা করে ডিফারেন্ট, প্লাস জাভা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সে ডিফারেন্ট, কিন্তু যখন কম্পাইল করা শেষ হয় তখন জাভা বাইট কোডে যেটা আমরা পাই দুইটাই সেম পাই, বিকজ আমরা সেম কম্পাইলারটা ইউজ করতেছি এখানে। এতটুকু ক্লিয়ার? আপনাদের আইডিয়া মোটামুটি একটা জাভা এবং কটলিনের একটা সিমিলার আইডিয়া পাওয়া গেছে? জি স্যার। আচ্ছা, আরো কিছু যদি আমরা দেখি, যেমন ভেরিয়েবলে আমরা কিছু পার্থক্য দেখি, যেমন জাভাতে আমরা দেখি ফাইনাল লিখি, কনস্ট লিখি, তারপর ভেরিয়েবল টাইপ লিখি, এরকম আমাদের ক্লাসিফিকেশন করা লাগে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা ক্লাসিফিকেশন করি জাভাতে। এই জায়গায় কটলিনটা একটু ডিফারেন্ট, কটলিন যে কাজটা করে সেটা হলো ডিরেক্টলি আমরা আইদার ভ্যাল অথবা var আমরা ইউজ করি। সো মিউটেবল এবং ইমিউটেবলের পার্থক্য যে জিনিসটা আমরা দেখি, যখন আমাদের কোনো জিনিস বারবার চেঞ্জ করা লাগে না বা কনস্ট টাইপের আমরা কোনো জিনিস লিখি, আমরা ভিএলটা লিখি, যেটা আমাকে বলি ইমিউটেবল। আর যখন আমাদের বারবার চেঞ্জ করতে হয় আমরা ভিএআর লিখি। সো কাইন্ড অফ যেটা আমি একটা এক্সাম্পল রাখলাম যে ফাইনাল যেরকম আমরা লিখি জাভাতে, সো সিমিলার আমরা এখানে ফাইনাল না লিখেও আমরা ভিএল লিখলে এটাই ওইটা সিমিলার মনে করি আমরা, বিকজ এটা দুইটাই ইমিউটেবল। বাস আছে, আমি কুইকলি মুভ করবো, আমরা আস্তে আস্তে এক্সাম্পলে যাবো, যত বেশি এক্সাম্পল আপনাদের দেখাবো বা আপনাদের এক্সাম্পল থেকে এক্সপ্রেশন করবো তখন আপনারা জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। যেমন ফাংশন আমরা জাভাতে দেখি যে আমরা লিখি ক্লাস, লিখে আমরা ওই ক্লাসের রিটার্ন টাইপ লিখি, দেন আমরা ক্লাসের ভিতরে আমাদের রিটার্ন মেথডটা লিখি বা আমাদের যাবতীয় পার্টগুলো লিখি। তো এখানে একটু ডিফারেন্ট যেটা দেখেন, এইখানে আমরা জাস্ট ফাংশনের জায়গায় আমরা জাস্ট f1 লিখতেছি, যেটা জাভাতে আমরা ক্লাস লিখতাম। তো এখানে আমরা ফাংশন বলি এটাকে, এবং তারপর আমরা ফাংশনের নাম লিখি। তারপর আমরা যেটা দেখি যে এখানে আর্গুমেন্ট, যেটা আমরা জাভাতে দেখি যে আর্গুমেন্ট বা আমরা এটাকে প্যারামিটার যাই বলি না কেন, সো আমরা সেম স্ট্রাকচারে এখানে আমাদের একটা নাম, ভেরিয়েবল নাম এখানে নেম, এবং তার রিটার্ন টাইপ দেওয়া স্ট্রিং। ঠিক একইভাবে দেখেন একটু ডিফারেন্ট সিনট্যাক্স কি জন্য বললাম, জাভাতে আমরা একটু দেখা গেল যে একটা ফাংশন বা একটা ক্লাস মেথড লিখতে গেলে আমাদের যে জিনিসটা হয় একটু 4-5 লাইন চলে আসে, বাট এই জায়গায় আমরা এটাকে 2 লাইনে নিয়ে আসতে পারি বা সিঙ্গেল লাইনেও নিয়ে আসতে পারি, যেটা আমরা এই স্লাইড দেখতেছি যে শর্ট ফর্মে আপনি যখন দেখতেছেন যে শর্ট ফর্ম আমরা কিরকম লিখি, জাস্ট সিম্পল ইকুয়াল দিয়ে আমরা তার রিটার্নটা দিয়ে দিই, যেটা আমরা উপরে দেখতেছি যে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, দ্যাট মিন্স কার্লি ব্রেসের ভিতরে আমাদের রিটার্ন দিয়ে দেন আমরা হ্যালো এবং ভেরিয়েবল নামটা দিতেছি, এবং এখানে কোনো সেমিকোলনও নাই দেখেন।
সো জাভাতে এটা আমরা দেখি যে সেমিকোলন না দিলে আমাদের এটা এরর আসতেছে। তো এখানে দুইটা জিনিস সেম কাজ, সেম ফাংশন, বা একটা শর্ট ফর্মে লেখা, জাস্ট ইকুয়াল দিয়ে এটা রিটার্নটা দিয়ে দেওয়া। এবং উপরে যদি খেয়াল করেন আমরা এখানে যেরকম আমরা অন্য মেথড লিখি বা ফাংশন লিখি অন্যান্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, ঠিক একইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা রিটার্ন দিয়ে তারপর দিতেছি। তার মানে দুইটাই কিন্তু সেম কাজ করতেছে। একটা শর্ট ফর্ম, মানে অলরেডি আমরা শর্ট ফর্মে আসি উপরেরটা জাভার সাথে কম্পেয়ার করলে, কিন্তু তার থেকে শর্ট ফর্ম আমরা এর পরেরটাতে আসতেছি, যে শর্ট ফর্ম দেখে যেটা আমরা দিয়ে আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা হলো জাভাতে আমরা একটা খুব ইস্যু ফেস করি, যে বা আর্লিয়ার যখন আমরা জাভাতে কাজ করতাম তখন একটা ইস্যু ফেস করতাম, যদি কোনো নাল অপারেটর থাকতো বা নাল ভ্যালু থাকতো তখন আমরা অনেকগুলো ইস্যু ফেস করতাম। দেখা গেলো যে এটা নাল পয়েন্ট এক্সেপশন একটা এরর আসতো আমাদের বারবার, রেড কালার করে একটা বড় করে এরর আসতেছে বিকজ ভ্যালুটা নাল থাকতো। সো এই জায়গায় কটলিন বলেন আর যত তাই এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যতগুলো আছে, ফর এক্সাম্পল পিএইচপি বলেন, ডার্ট বলেন, বা আমাদের জাভাস্ক্রিপ্ট বলেন না কেন, সব জায়গায় এখন আমরা মোটামুটি এই নাল সেফটির অপারেটরটা পেয়ে যাই, যেটা আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে থাকি প্রত্যেকটা অপারেন্ট বল না, মূলত রিটার্ন টাইপে বা ভেরিয়েবল টাইপে আমরা একই সাথে কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখি। সো কোয়েশ্চেন মার্কটা যেটা বোঝায় যে এটা রিটার্ন বা এটার ভ্যালু আমরা না দিতে পারি। এখানে আমরা ভ্যালু না দিলেও আমরা এটা বাই ডিফল্ট এটাকে নাল দিতে পারবো, এবং যাতে করে আমরা নাল পয়েন্ট এক্সেপশন না পাই। সো এই জন্য এই জিনিসটা দেওয়া। অনেক সময় এটা হতে পারে যে আমরা এপিআই থেকে ডাটাগুলো নিয়ে আসতেছি, কিন্তু দেখা গেলো এপিআই তে ডাটাই নাই, বা ওই টাইপের যেটা আমরা এপিআই থেকে চাইতেছি। ফর এক্সাম্পল আমরা চাইতেছি ইউজার নেম, সো ইউজার নেমটা দেখা গেলো যে আমরা দেয় নাই, বা এরকম হইতে পারে যে আমরা ইউজার নেম দিলাম, বাট যখন আমরা ডাটাগুলো নিয়ে আসতেছি তখন মডেলে আমরা কিছু ভুল করে ফেলছি, যার কারণে ডাটাগুলো কনভার্ট হয় নাই এপিআই থেকে, তখন ডাটাগুলো অটোমেটিক্যালি নাল চলে আসে। সো এই যে এরকম যাতে কোনো ইস্যু আমরা না ফেস করি, বা নাল থাকলেও যাতে আমরা এটাকে কাজ করতে পারি, তো সেই জন্য আমরা নাল সেফটি অপারেটরটা ইউজ করি, যাতে করে নাল ভ্যালু থাকলেও আমরা এটা প্রিন্ট করতে পারি, অ্যাটলিস্ট একটা এমটি জিনিস এটা এখানে প্রিন্ট হবে। এই জিনিসটাকে ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার আবার যদি একটু এক্সপ্লেইন করতেন স্যার। হ্যাঁ, ওকে, সমস্যা নেই। সো কখনো কি নাল পয়েন্ট এক্সেপশন কোনো সময় এরর, নট অনলি জাভাতে বাট যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আপনারা নাল পয়েন্ট এক্সেপশন এররটা পাইছেন কিনা? ওকে, ধরে নিলাম আপনি কখনো পান নাই। আচ্ছা, সমস্যা নেই। আমরা যে জিনিসটা আমরা এখানে এক্সপ্লেইন করার চেষ্টা করছি সেটা হলো নাল সেফটি, যেটা আমরা বলি যে অনেক সময় অনেকগুলা ভেরিয়েবলের ডাটা, বা ধরে এটা হতে পারে আমাদের লোকালি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, অথবা আমরা হতে পারে অন্য কোনো সোর্স থেকে, এপিআই থেকে বা কোনো ব্যাকএন্ডের ডাটাবেস থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসার সময় এই ডাটা নাই। ফর এক্সাম্পল আপনি ইউজার নেম, যেটা আমরা বললাম যে ইউজার নেমটা আমরা যে জায়গায় স্টোর করে রাখছি, একটা ফর এক্সাম্পল ধরলাম যে মঙ্গোডিবি নামে একটা ডাটাবেস আছে, যেটা এখান থেকে আমরা এপিআই থেকে ডাটাগুলোকে নিয়ে আসতেছি। এখন যে জিনিসটা হইতেছে, আমরা ইউজার নেমটা নিয়ে আসার সময় দেখলাম এপিআই থেকে রেসপন্সের সময় এখানে কোনো ভ্যালুই নাই ইউজার নেমটা ওই মঙ্গোডিবি ডাটাবেসে বা যে কোনো ডাটাবেসে। এখন আমাদের কি করা, আমাদের তোকে ইউজার নেম শো করাতে হবে। এখন যখন যদি আমরা নাল সেফটি না ইউজ করি, ফর এক্সাম্পল এখানে কোয়েশ্চেন মার্ক যেটা আছে, এই যে কোয়েশ্চেন মার্কটা আছে, এটাকে যদি আমরা ইউজ না করি, যে জিনিসটা দাঁড়াবে অটোমেটিকলি এটা নাল হয়ে যাবে। এবং এইটা নাল হওয়ার মানে হলো আমার এই জায়গায় যখন আমি প্রিন্ট এলএন লিখলাম, লিখে নাম বা নেম ডট লেন্থ লিখলাম, অথবা এখানে যদি আমরা শুধু নামটাই প্রিন্ট করাই, যে জিনিসটা হবে এটা নাল, একটা এরর আমাকে চলে আসবে। কেন আসবে? বিকজ আমাদের এই নামে কোনো ভ্যালুই নেই, আমরা কোনো এখানে এক্সেপশন হ্যান্ডেলিং করি নাই, বা আমরা ট্রাই কেচে দেই নাই যে যদি নাম এখানে ভ্যালু না থাকে তাহলে আমাদের একটা এরর শো করবে, এরকম কিছুই দেই নাই। তো যখন আমরা এরকম কোনো এররে পড়বো কিন্তু এররটা আমরা হ্যান্ডলিং করি নাই প্রপারলি, তখন আমাদের একটা রেড কালার বা এরকম কিছু একটা এরর এক্সেপশন আমাদের দেখায় যে এটা একটা পয়েন্ট এক্সেপশন। তো এইটা যাতে আমাদের না হয়, দ্যাটস ওয়াই আমরা প্রত্যেকটা টাইপের সাথে কোয়েশ্চেন মার্কটা দিয়ে দেই, যদি মনে করি এই ভ্যালুটা নাল আসতে পারে বা নাল হতে পারে। তো তখন আমরা এই কোয়েশ্চেন মার্কটা দেই, যাতে করে যদি নালও আসে আমাদের কোডে যাতে কোনো এরর না হয়। ক্লিয়ার? ঠিক আছে জিয়া, তুমি সামনে আগবাড়া, যখন ওরা প্র্যাকটিক্যালি एग्जांपल দেখবে তখন ক্লিয়ার হয়। এটা সিম্পল জিনিস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো আরেকটা জিনিস হলো ওয়েন এক্সপ্রেশন, যেটা আমরা নরমালি লুপে দেখি, ফর লুপ বা আমরা হোয়াইল লুপ দেখি। সো সিমিলার, এটা আপনি কম্পেয়ার করতে পারেন হোয়াইল লুপের সাথে। আমরা হোয়াইল লুপের নরমালি দেখে আসছি যে হোয়াইল লিখে আমরা আমাদের প্যারামিটার দেই, দেন আমাদের ভিতরে আমাদের লুপের বডিতে থাকে। বাট এখানে একটু ডিফারেন্ট, আমরা এখানে হোয়াইল লুপের পরিবর্তে আমরা হোয়েন ইউজ করতেছি, বাট নিচে আপনি দেখেন আবার আমরা ফর লুপ ইউজ করতেছি।
সো ওয়াইল লুপ এর ঠিক সিমিলার জাভা বলেন বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, ওয়াইল লুপের ঠিক সিমিলার আমরা এটাকে আমরা বলি কটলিনে হোয়েন। সো ওয়েনে আমরা এখানে দেখেন একটা কাইন্ড অফ সুইচ আমরা স্টেটমেন্ট ইউজ করছি, যে 1 হলে আমরা মনডে, 2 হলে টুইসডে, এলস হলে আমরা আদার ডে ইউজ করবো। কাইন্ড অফ ইফ এলস এর মতো অথবা সুইচের মতো আমরা এখানে কাজ করছি। সো এটা আমরা কাইন্ড অফ আমরা লুপের মতো বা ওয়েন এক্সপ্রেশন একটা আলাদাভাবে জিনিস আমরা কটলিনে পেয়ে যাই, যেটা কাইন্ড অফ আমরা ওয়াইল লুপের মতো অথবা সুইচের মতো ইউজ করতে পারি যেরকম আমাদের দরকার পড়ে। আচ্ছা, এবং ফর লুপ যেটা আমরা নর্মালি পেয়ে আসছি অলরেডি, আমাদের তিনটা প্রপার্টি থাকে। ফার্স্টে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন, দেন আমাদের ইনক্রিমেন্ট কন্ডিশন, দেন আমাদের ইনক্রিমেন্ট। তো এর বাইরেও আমাদের ফর লুপ আমরা দেখি অনেকগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, যে শর্ট হ্যান্ড ফর লুপ আমরা বলি বা ফর ইচ বলি আমরা লুপ। সো এখানে আমাদের কোনো ইনক্রিমেন্ট অপারেটর দিতে হয় না, আমাদের এখানে কোনো কন্ডিশন দিতে হয় না, অটোমেটিকলি ওই লুপটা চলে আসে, আমাদের এটা ধরে নেয়। সো এখানেও সেম জিনিসটা যদি খেয়াল করে দেখেন, আমরা এখানে ফর লুপে আই দিয়ে দেওয়ার পর অটোমেটিকলি ইন্ডেক্স সে ধরে নেবে 0, এবং ইন যার মানে হলো আমাদের কত ভ্যালুতে বা কত ইন্ডেক্স পর্যন্ত বা কত লিমিট পর্যন্ত আমরা যাবো, আমরা বলতেছি 1 থেকে 5 এরকম একটা কন্ডিশন আমি দেওয়ার জন্য আর কি। তো তখন আমরা অটোমেটিকলি সেই আমাদের প্রিন্ট লাইন যখন আমরা লিখবো বা এন লাইন লিখবো, অটোমেটিকলি আমাদের সেই আই এর ভ্যালুটা 0 থেকে বা 1 থেকে সে অটোমেটিকলি ইন্ডেক্স আকারে আমাকে প্রিন্ট করে দিবে। আচ্ছা, ডাটা ক্লাসের যে বিষয়টা, আমরা যেরকম আগে জাভাতে ক্লাস দেখে আসছি, পাবলিক, প্রোটেক্টেড, এরকম প্রাইভেট, এরকম ক্লাস দেখে আসছি, ঠিক একইভাবে এখানেও ক্লাসের যদি আমরা দেখি ক্লাসের সংজ্ঞাটা বলি, বা এখানে যদি আমরা ক্লাসের ইউজ কেসটা দেখি, সেম আগের মতোই, শুধু একটাই পার্থক্য দেখেন, এইখানে আমরা ডাটা নামে একটা কিওয়ার্ড আমরা ইউজ করছি, যে প্রত্যেকটা ক্লাসের আগে দেখেন ডাটা, আমরা একটা ডাটা না দিতেও পারি, না দিলেও চলে আমাদের, বাট আমরা এখানে ডাটা অপারেটর দেওয়ার একটা বা বলি আমরা এটাকে ডাটা কিওয়ার্ড দেওয়ার একটাই রিজন, যে এইখানে যে প্রপার্টি গুলো আছে, যেমন ফর এক্সাম্পল প্যারামিটার আমরা দিচ্ছি ভ্যালু, লিখে আমরা দিচ্ছি নেম, এবং তার টাইপ স্ট্রিং বা এজ, এই প্রপার্টি গুলাকে আমরা এজ এ আলাদাভাবে ইউজ করবো কিভাবে, যদি আমরা দেখি একটা ক্লাসে ফর এক্সাম্পল আমরা যখন প্যারামিটার গুলো ইউজ করি, এবং তার ভিতরে আমরা অনেক সময় মেথড ওভারলোডিং এ আমরা এগুলোকে ইউজ করি বারবার। সো এখানেও সেম পোর্শনটা আসবে, আমরা যখন মেথড ওভারলোডিং বা ওভাররাইডিং গুলো এক্সাম্পল দেখবো, তখন আমরা দেখবো যে কিভাবে আমরা প্যারামিটার গুলোকে ইউজ করতেছি এখানে। পাশাপাশি আমরা দেখতেছি যে এখানে অনেকগুলো জিনিস আমরা প্রিডিফাইন্ড আমরা মেথড গুলো পেয়ে যাই কটেন ক্লাসে, যেটা যেমন ফর এক্সাম্পল টু স্ট্রিং ইকুয়ালস, তারপর কপি, হ্যাশ কোড, এই প্রপার্টি গুলো আমরা প্রপারলি নরমালি আমি খুব কুইকলি মুভ করছি, যে জিনিসটা হলো একটা ওভারভিউ দেওয়ার জন্য। আমরা একটা কুইকলি মুভ করবো আমাদের কোডে, তাহলে আপনারা প্রপারলি বুঝতে পারবেন জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। আচ্ছা, আমি এখানে যে জিনিসটা করেছি সেটা হলো ডিরেক্টলি অ্যান্ড্রয়েড স্টুডিওতেই কটলিনের কোডটা নিয়ে আসছি। আপনারা চাইলে আপনাদের যাদের ইন্টেলিজে আইডিয়াটা আছে ওটা এখানে আপনি কম্পাইলার দিয়ে কাজ করতে পারবেন, ওইটা কোনো ইস্যু না। সো আমি যেহেতু আমার কাছে এখানে অলরেডি ইনস্টল আছে অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা নিয়ে কাজ করতেছি, আমি এখানেই আসলে রান করাইছি। বাট আপনার যদি থাকে, আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল না দেওয়া থাকে, আপনি আপনার ইন্টেলিজে আইডি দিয়ে কাজ করতে পারেন সিমিলার হবে। মেইনলি আমাদের প্ল্যান হলো আজকে আমরা মোটামুটি কটলিনের কোড সম্পর্কে জানা, এবং ছোট্ট একটা প্রজেক্ট আপনাদের যত তাড়াতাড়ি বোঝানো যায় কটলিনের কোডটা দিয়ে একটা প্রজেক্ট আপনাদের দেখানো। নেক্সট আমরা আস্তে আস্তে আরেকটা প্রজেক্টে যাবো, লাইক 3টা ক্লাসে 3টা প্রজেক্টের মতো আমরা মুভ করবো। সো প্রথমে যদি আমরা চিন্তা করি, এখানে আমরা যেটা অলরেডি ডিসকাস করছি যে ডাটা টাইপস এর বিষয়টা, আমরা যেটা আমরা আগে দেখছি যে আমরা নর্মালি ডাটা টাইপ না দিলেও চলতেছে। ফর এক্সাম্পল এইখানে যদি খেয়াল করেন, ভ্যালু দিয়ে আমরা মার্কস দিছি, সো এইখানে দেখেন কোনো ডাটা টাইপ আমরা দেই নেই বাই ডিফল্ট। এই জায়গায় আমরা যখন জাভাতে কাজ করতেছি, আমরা বাই ডিফল্ট আমরা তার রিটার্ন টাইপ দিয়ে দিচ্ছি যে ইন্টিজার অথবা ডাবল। এইখানে কটলিনে আপনি যদি রিটার্ন টাইপ নাও দেন, সমস্যা নেই, আপনার অটোমেটিকলি যে টাইপেরই হবে সে অটোমেটিকলি ধরে নেবে ওই টাইপেরই একটা ভেরিয়েবল। সো যদি মনে হয় যে কোন একটা জায়গায় আপনার প্রপারলি দিতে হবে যে রিটার্ন টাইপটা, আদারওয়াইজ এটা কনফ্লিক্ট চলে আসবে, তাহলে আপনি দিতে পারেন, আদারওয়াইজ না দিলেও চলতেছে। যেমন এইখানে আমরা 5টা টাইপের ডাটা টাইপ নিয়ে আসছি, খেয়াল করে দেখেন এখানে
ইন্টিজার, ডাবল, তারপর ক্যারেক্টার, বুলিয়ান এবং স্ট্রিং, পাঁচ ধরনের ডাটা টাইপ আমরা এখানে নিয়ে আসছি। সো প্রত্যেকটা আপনারা অলরেডি জানেন যে ইন্টিজার কি জিনিস, ডাবল কি জিনিস, ওই এক্সাম্পলে আমরা না গেলাম। বাট আমরা জাস্ট যে জিনিসটা এখানে দেখতেছি সেটা হলো এখানে আমরা যখন প্রিন্ট লাইন লিখবো আনবো, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। যে আর কথাটা মনে হয় স্পষ্ট হচ্ছে না। এখন এখন কি শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যায়। আচ্ছা, আচ্ছা। সো যে জিনিসটা আমরা বলতেছিলাম যে এখানে প্রিন্ট এলএন লিখে আমরা এগুলোকে প্রিন্ট করতেছি, খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস, যেটা হলো আমরা এখানে ইন্টিজার টাইপের ডাটাগুলো নিছি, ডাবল, ক্যারেক্টার, দেন বুলিয়ান, দেন স্ট্রিং। সবগুলোকে আমরা একটা লাইনে প্রিন্ট করাইলাম, দেখি আমরা এগুলো ঠিক মতো আসতেছে কিনা। যদি খেয়াল করে দেখি আমাদের ইন্টিজার টাইপের একটা ভ্যালু 10 ছিল, যেটা আমরা এখানে ডিক্লেয়ার করেছিলাম। সো ওইটা আমরা ঠিক মতো এখানে আসছে, ঠিক একই সাথে ডাবল, ক্যারেক্টার এবং বুলিয়ানের পাশে স্ট্রিংটাও আসছে। স্ক্রিনে দেখা যাচ্ছে আমার এখানে এই ভ্যালুগুলো? জি স্যার। আচ্ছা, সো এটা খুব মানে বেসিক একটা এক্সাম্পল, এবং জাস্ট প্রিন্ট এলএন লিখে আমরা এগুলোকে জাস্ট প্রিন্ট করালাম। ঠিক একই জিনিসটা আপনি জাভাতেও সেম কাস্টম মডেল করে আসছি, একেবারে বেসিক একবার এক্সাম্পল। সো আমি এখানে আর এক্সপ্লেনেশন যাচ্ছি না যে আসলে এটা কি জিনিস বা এটা কিভাবে কাজ করে। মেইন যে জিনিসটা হলো আমরা শুধু কম্পেয়ার করবো আসলে জাভার সাথে কটলিনের পার্থক্যটা, এবং দেন আমরা ইমেজটাকে আমাদের যেটা আমরা জাভাতে যেভাবে শিখছি সেটার সাথে আমরা কম্পেয়ার করে কটলিন দেখবো, কটলিন কিভাবে কাজ করে, তার ফান্ডামেন্টাল কি জিনিস, এবং তার উপর ডিপেন্ড করে আপনি শুধু মাথায় রাখবেন যে এটা এই কটলিনে এইভাবে কাজ করে, আর কিছু না। আচ্ছা, সো আমরা যদি ইফ এলসে আসি, আমরা নরমালি জাভাতে বা অন্যান্য যেভাবে আরো অন্যান্য আদার্স প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে যেভাবে আমরা ইফ এলস দেখি, ঠিক একইভাবে আমরা এখানে ইফ এলস এর কাজটা। সো এখানে তেমন বেশি কিছু কন্ডিশন না, জাস্ট একটা আমরা মার্কস নিয়ে আমরা একটা কন্ডিশন দিচ্ছি যে যদি 90 এর উপর থাকে তাহলে আমরা গ্রেড এ প্লাস, এবং বেসড অন দ্যাট আমরা আরো কিছু কন্ডিশন দিচ্ছি যে যদি 80 এর উপরে হয় তাহলে এ, 70 এর উপরে বা সমান হলে বি, এবং আদারওয়াইজ বাকি সব কেসে হবে কি গ্রেড সি অর বিলো। এতটুকু কি বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমাকে না বুঝলে বলবেন, বিকজ জি একটা জিনিস যে এখানে যে স্ট্রিং লেখা আছে যেখানে, এটা কি মানে এমনি কম্পাইলার দিয়ে দিছে? উপরে যে ডাটা, কোন স্ট্রিংটা? উপরে যাও একটু, তোমার উপরে এই যে এখানে এটা ভাল লেখছো, হ্যাঁ ভাল স্ট্রিং, তারপরে যে বুলিয়ান, এগুলো কি কম্পাইলার এমনি দেখাচ্ছে, মানে এডিটরটা না, কি এমনি এটা বলতে দেখাচ্ছে? না, আমরা দিছি এটা, আমরা যে আমাদের দেওয়া হয়েছে। আচ্ছা, দেখেন এটা ভালো। যে পার্থক্য এই জায়গায় দেখেন, আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করবো তার ডাটা টাইপ, তখন আমরা কিন্তু তার আগে আমরা একটা কোলন চিহ্ন দিছি, যেমন তার মানে হলো এটা ভেরিয়েবল নেম এবং তার রিটার্ন টাইপ হলো এই টাইপের হবে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে ডাটা টাইপ চাইলে দেওয়া যায়, আবার ডাটা টাইপ চাইলে নাও দেওয়া যায়। না দেওয়া যায়, অটোমেটিক্যালি ধরে নেবে সে এটা। আচ্ছা, এখন সবগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এরকম। তোমরা কিন্তু কোয়েশ্চেন করো, ওই কাজী বিশেষ করে তুমি খেয়াল করে আর কোয়েশ্চেন করো, ঠিক আছে? স্যারকে কোনো কিছু বুঝতে জি স্যার। কোয়েশ্চেনগুলো আমি বুঝতে পারবো আসলে আপনাদের কিরকম মেরিট বা আপনারা কিরকম চিন্তা করতেছেন, তাহলে আমার জন্য বুঝতে সহজ হবে আপনারা কিভাবে গ্র্যাব করতেছেন আইডিয়াগুলো। আমি হয়তো আমার জন্য খুব ইজি হইতেছে মনে হইতেছে, এই জন্য আমি খুব ইজি মুভ করতেছি সামনের দিকে। আচ্ছা, সো একটু আগে যেটা আমরা বললাম যে ফর লুপের বিষয়টা, যে একই জিনিসটা এখানে খেয়াল করে দেখেন, একটু আগে আমি এক্সাম্পলে বা স্লাইডে দেখছিলাম যে ফর লুপটা কিভাবে কাজ করে। আমরা জাভাতে দেখছি যে বা ফর ইচ লুপ নামের একটা লুপ আমরা জানি যে এটা হলো অটোমেটিক্যালি ইন্ডেক্স ধরনের, ঠিক একইভাবে এখানে ফর ইচ বলা লাগে না আমাদের, অটোমেটিক্যালি ফর লুপটা এখানে ফর ইচ লুপ। সো বাই ডিফল্ট আইটা সে ইন্ডেক্স 0 থেকে ধরে নেয়, এবং আমাদের এখানে দেখেন ভ্যালুগুলো দেওয়া আছে যে আমরা কি করব, 1 থেকে শুরু করব, এবং স্মলার দেন অর ইকুয়াল আমরা কোথায় থাকবো 5 এর ভিতরে, তার মানে 1 থেকে 5 এর ভিতরে যা যা থাকবে ঠিক ততবার ভ্যালুগুলো কি করতেছে আমরা অটোমেটিক ইনক্রিমেন্ট, এখানে আমাদের আই প্লাস প্লাসও দেওয়া লাগতেছে না। আমরা যে কাজটা করতেছি শুধু আমরা প্রিন্ট এলএন এ আমরা নাম্বার লিখে প্রত্যেকবার আমরা আইটাকে প্রিন্ট করতেছি।
তো আই যে কাজটা করতেছে সে অটোমেটিকলি প্রত্যেকবার তার ইন্ডেক্সটা বাড়াইতেছে। ফার্স্টে ইনিশিয়াল আমরা জানি যে এখান থেকে শুরু হতেছে y1, সো এই জন্য দেখেন খেয়াল করে যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, 4 and 5, সো এইভাবে 1 by 1 প্রিন্ট লেন আমাদের অটোমেটিকলি নাম্বারগুলো দিতেছে এবং এখানে আমাদের কোনো ইন্ডেক্স দেওয়া লাগতেছে না। অটোমেটিকলি আমরা জানি যে এখানে ফর ইচ লুপে ইন্ডেক্সটা বাই ডিফল্ট 0 থেকে শুরু হবে, এখান থেকে দেওয়াই লাগে না। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেটাও আমাদের দেওয়া লাগে না। আচ্ছা, হ্যাঁ বলেন। স্যার ফর লুপের ভেতরে যে 1 এর পরে এখানে কি আমরা গ্রেটার দেন এর ইকুয়াল দিছি, তারপর দুইটা ডট ডট দিছি আমরা? হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে স্যার। এটা মূলত আপনার রেঞ্জ মনে বোঝায় যে আপনি কত থেকে কত পর্যন্ত আপনি ডাটাগুলোকে ক্যারি করতেছেন। আমরা যদি এখানে 7 দেই ফর এক্সাম্পল, তাহলে অটোমেটিকলি যে কাজটা করবে সে এখান থেকে 1 থেকে 7 পর্যন্ত প্রিন্ট করে নিবে আপনার। এই যে দেখেন 1 থেকে 7 পর্যন্ত অটোমেটিকলি সে নাম্বারগুলো প্রিন্ট করতেছে। আর ইনক্রিমেন্ট করা যায় কিনা? ধরো 2 দিয়ে ইনক্রিমেন্ট মানে 2 এর পরে হ্যাঁ, তখন আপনি আলাদাভাবে করতে পারবেন। তখন আপনি i টু প্লাস, ফর এক্সাম্পল আমরা যেরকম করি i প্লাস ইকুয়াল টু, সেম ভাবে আমরা i প্লাস ইকুয়াল টু দিব। ফর এক্সাম্পল এরকম i প্লাস ইকুয়াল যদি আমরা দিই i প্লাস ইকুয়াল টু, অটোমেটিকলি আমাদের এখানে এটাকে তখন ইন্টিজার দিয়ে দিতে হবে। ওকে, এটাকে ভ্যালু রিসেন্ট নেওয়া হয়েছে, অবশ্যই আমরা এখানে ভ্যালু দিয়ে দেখি। আচ্ছা, এটাকে অটোমেটিকলি ভ্যালু নিয়ে আসছে। আচ্ছা, একটা মিনিট, যেহেতু ভ্যালু নিয়ে আসছে আমরা একটু ওটাকে চেঞ্জ করে ফেলি। One day. Okay, very much. তারপর BSN মারতেছে। Okay. Okay. আচ্ছা, বাই ডিফল্ট এটাকে ভ্যালু নিয়ে আসতেছে, যেটা ইমিউটেবল আমরা জানি ফাইনাল। এটাকে ভেরিয়েবল নিতেছে না। আমি দেখি এটা ভ্যালু নিতেছে কেন। আচ্ছা, যেহেতু বাইরে থেকে আসতেছে, এটা একটা কাজ করি। এটা বাই ডিফল্ট ভ্যালু নিয়ে আসতেছে আমাদের। এটা ভ্যালু দিলেও ওটা ওকে এসে একটা কাজ করি, এটাকে আমাদের ভ্যালু দিই। আচ্ছা, ফর লুপে এটা বাই ডিফল্ট ভ্যালুয়েশন নিয়ে আসতেছে। এটা কোনো লাইক যেটা জানা নেই যে ভ্যালুতে বা ভিএল আমরা যখন ইউজ করি বাই ডিফল্ট এটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নেই। সো এই জন্য এটাকে আমরা ইউজ করতে পারতেছি না যে আমাদের এটা প্লাস করবো বা মাইনাস করবো।
সো এটা আমরা থেকে যেটা করতে পারি সেটা হলো যেহেতু এটা ইন্ডেক্স ওয়েন দিতেছে, আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা এইখানে কন্ডিশন দিতে পারি যে ইফ এটাকে যেভাবে আছে আমরা আইতে রেখে দেই, i+2 দিতে পারি আমরা, এখানে আমরা ভ্যালু দিতে পারি। স্যার ওইটা মনে হয় স্টেপ দিয়ে করে স্যার, 2 বা 3 করে যদি বাড়াতে হয় লুপের ভেতরে, ফর লুপের ভেতরে স্টেপ দিয়ে তারপর 2 বা 3 সম্ভবত। কোনটা? স্যার ওই যে যেটা বলেন কি ইনক্রিমেন্ট রেট, ওইটা ওইভাবেও হয়তো করে আর কি, স্টেপ দিয়ে তারপর 2 বা 3 দিয়ে যে লুপের পরে। বুঝতে পারছি না, আমরা এটা ভাবে করতে পারি যেটা হলো আমাদের আই যেহেতু ইন্ডেক্স, এটাকে ইন্ডেক্স হিসেবে নিতেছে, সো বারবার সেটাকে বাই ডিফল্ট থেকে ভ্যালু হিসেবে নিতেছে, যেটা আমরা ইমিউটেবল আমরা জানি। সো এখানে আমরা যেটা হয় অটোমেটিকলি এটাকে চেঞ্জ করতে পারবো না, এটাকে ফাইনাল যেভাবে আমরা জাভাতে জানি ফাইনাল হিসেবে নেবে, ঠিক একইভাবে এটাকে ফাইনাল হিসেবে নিবে। আমরা চাইলে অনেকভাবে করতে পারি এটাকে, যেমন আমরা এটাকে আলাদাভাবে ভ্যালু নিয়ে আসছি, যে আমরা ভ্যালু জানি ফর এক্সাম্পল ভ্যালু জানলাম, ফর এক্সাম্পল আমরা ভ্যালু নিলাম এখানে 1। সো আমরা যে কাজটা করলাম এখানে আই তো আমরা জানি যে আই চেঞ্জ হবে না, সো আমরা এখানে আই থেকে আই কে সবসময় 2 তে যদি আমরা যোগ করতে চাই, আমরা যেটা কাজ করলাম ভ্যালু থেকে ভ্যালুর সাথে আমরা আই কে 2 যোগ করে নিলাম। এই জিনিসটা হবে আই যদি 1 থাকে আমরা এটার সাথে 2 যোগ করলাম, 2 থাকলে 2 এর সাথে 2 যোগ করলাম, এবং দেন আমরা প্রিন্ট এলএন এ আমরা নরমালি ভ্যালুর সাথে কানেক্ট করে ফেললাম। বুঝতে পারছি স্যার। ওকে, আমরা দেন আমরা যদি আসি আমাদের হোয়াইল লুপে, ঠিক আছে কিভাবে হোয়াইল লুপটা এরকম যে আমরা একটু আগে যেলাম হোয়াইল লুপ, যেটা আমরা বললাম যে সুইচের মতো কনভার্ট করে। সো ঠিক একইভাবে আমরা যদি এখানে আসি, আমরা হোয়াইল লুপে আগের মতো আমরা যেটা বললাম, এখানে দেখেন অলরেডি সে ডিক্লেয়ার করে রাখছে যে এটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করছে যেটা মিউটেবল। সো এখানে যে ইকুয়াল আমরা 5 দিয়ে রাখছি, এবং আমরা চেষ্টা করতেছি যে সবসময় চেক করতেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের যে 0 থেকে বড় হবে, এবং একই সাথে আমরা ইনক্রিমেন্ট দিয়ে সরি এখানে ডিক্রিমেন্ট দিয়ে আসতেছি, যে যখন আমাদের এটা 5 থেকে ছোট আসবে, দ্যাট মিনস 0 থেকে বড়, বাট 0 থেকে যদি ছোট চলে আসে তাহলে আমরা এটাকে কাউন্ট করবো না। যখনই 0 থেকে 0 আপ পর্যন্ত, দ্যাট মিনস 1 2 3 4 5, দ্যাট মিনস 0 থেকে যতক্ষণ পর্যন্ত এটা বড় থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা যেটা বলবো এটাকে আমরা ডিক্রিমেন্ট করে যেতে থাকবো, এবং অটোমেটিকলি এই ভ্যালুটা আমাদের এখানে প্রিন্ট হিসেবে চলে আসবে। সো আমরা যদি এখানে খেয়াল করি এইভাবে কাউন্টডাউন যেটা আমরা দেখলাম যে 5 দেন 4 দেন 3 দেন 2 1, যখনই আমরা এটাকে 0 নিচে আসছে তখন আমাদের কন্ডিশনটা ব্রেক করছে, যে কন্ডিশনটা এখানে যে আর 0 থেকে বেশি নাই, এখন আর আমাদের 0 থেকে ছোট হয়ে গেছে বা 1 থেকে ছোট হয়ে আসছে। সো তখনই আমাদের এটাকে ব্রেক করলাম, এবং আমরা বাকি যে আমাদের হোয়াইল লুপের যে কাজটা এখানে অটোমেটিকলি প্রিন্ট করাইলাম। আচ্ছা, এর যে এক্সাম্পলটা আমরা বলি যে নরমালি আমরা জাভাতে যেরকম আমরা এরে দেখে আসছি, ঠিক একইভাবে বাট একটু পার্থক্য যদি আমরা খেয়াল করি, যে এখানে আমরা এরে কে আমরা সংজ্ঞা করি এরকম যে এরে অফ। সো এখানে অটোমেটিকলি যে প্রপার্টিটা আপনি দিবেন, ফর এক্সাম্পল আপনি যদি এখানে খেয়াল করেন যে স্পেসিফাইড এলিমেন্ট যে যেটাই আপনি দিবেন তার তার রিটার্ন টাইপে সেই এখানে ধরে আসবে। সো আমরা এখানে বলতেছি যে নাম্বারস এর, এবং এর অফে আমরা 10 20 30 40 50 এরকম ভ্যালু প্রত্যেকটা আমাদের প্রিডিফাইন্ড ভ্যালু কিছু দিয়ে আসছি, যাতে করে আমরা এটাকে ইউজ করতে পারি। আমরা যদি এখানে প্রিন্ট এলএন এ দেখি যে আমরা কি কাজ করলাম, যে আমরা ইন্ডেক্স যে চিন্তা করি যে আমরা এখানে এরে অফ 0 ইন্ডেক্সটা আমরা চাইতেছি এখানে প্রিন্ট করবো, সো যেটা আমরা জানি ফার্স্ট এলিমেন্ট। সো আমরা এই জায়গায় আমরা নাম্বারস এরতে 0 এলিমেন্টটা অটোমেটিকলি ইন্ডেক্স আকারে দিছি। সো আমরা ফর এক্সাম্পল এখানে যদি আমরা দিতাম 2, তাহলে যে কাজটা হতো যে 2 নাম্বার ইন্ডেক্স, যেমন এটাকে যদি আমরা 0 ধরি, এটা 1 এটা 2, তার মানে এখানে প্রিন্ট হওয়ার সময় আমাদের এখানে 2 নাম্বার ইন্ডেক্স, যেটা আমরা বলি 30। সো আমরা যদি এটাকে রান দিই, সো আমরা দেখলাম যে ফার্স্ট এলিমেন্টটা এখানে 30 চলে আসছে, কারণ আমরা সবসময় জানি যে সবগুলা এরে বলেন বা লিস্ট বলেন সবগুলা ইন্ডেক্স কিন্তু আমাদের 0 থেকে শুরু হয়। সো এখানে যদিও আমরা এলিমেন্ট জানি আমরা 5টা, বাট ইন্ডেক্সটা যেহেতু শুরু 0 থেকে শুরু হয়েছে, সো আমাদের এখানে 0 1 2 3 4 এরকম 2 ইন্ডেক্সটা আমাদের 30 চলে আসছে। আর যদি আমরা এখানে একটা কাজ করছি সেটা হলো ফর লুপটাকে আমরা ইউজ করছি, যেমন একটু আগে আমরা ফর লুপ ইউজ করছিলাম ডিফারেন্ট ভাবে, যে আমরা ফর লুপটা এখানে ইউজ করছিলাম কিছু নাম্বার এবং কন্ডিশন দিয়ে। এখানে আমরা যেহেতু আমরা জানি যে আমাদের এখানে কোনো স্পেসিফিক নাম্বার নেই, আমাদের এখানে অলরেডি একটা অ্যারে আছে, সো আমরা চাইতেছি যে অ্যারের ভিতরে
যা যা নাম্বার থাকবে বা যা এলিমেন্ট থাকবে সব এলিমেন্ট গুলো আমাদের ওয়ান বাই ওয়ান প্রিন্ট করাবো। সো এখানে আমাদের সেম আগের মতো এখানে কোনো ইন্ডেক্স দেওয়া লাগছে না, বিকজ আমরা জানি যে ইচ টাইম যখন ফর লুপে এখানে যে একটা ভেরিয়েবল দিব ওইটাকে সে অটোমেটিকলি ইন্ডেক্স ধরে নিবে এবং এখানে আমরা এটাকে ইনমিউটেবল হিসেবে জানি। সো আমরা যে কাজটা করতেছি যে আমরা বলতেছি যে এই যে ভ্যালুটা যেটা ইন্ডেক্স আমরা বলতেছি যে নাম্বারস এর ভিতরে, তার মানে যতক্ষণ না পর্যন্ত এই ইন্ডেক্সটার ভ্যালুগুলা, দ্যাট মিনস আমরা যদি নাম ইন্ডেক্সটা যেটা আমরা বলি এনইউএম, এটা বাই ডিফল্ট 0 থেকে শুরু হইতেছে। সো নাম্বারস এর ভিতরে যতক্ষণ পর্যন্ত এই ইন্ডেক্সটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে প্রিন্ট করে দিছি। তার মানে আমরা যদি আমি জানি নাম্বারস এর আমরা টোটাল ইন্ডেক্সটা হলো 4 পর্যন্ত আছে, 0 1 2 3 4। সো প্রথম অবস্থায় আমরা জানি যে এটাকে 0 ইন্ডেক্সে আমরা অটোমেটিকলি ধরে এবং তার সাথে সাথে যতবার ফর লুপটা ঘুরবে ততবার ইনক্রিমেন্টটা বাড়তে থাকবে, তার মানে 0 থেকে 1 1 থেকে 2 এরকম 1 বাই 1 আসতে থাকবে। সো আমরা যদি এখানে আসি ফর এক্সাম্পল এখানে নামে, সো ফার্স্টেই আমরা জানি যে প্রিন্ট এলএন আমরা লিখতেছি যে ফার্স্ট এলিমেন্ট 0 ইন্ডেক্সটা। সো যেভাবে আমরা এইভাবে লিখছি যে নাম্বার এরে তারপর থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ইন্ডেক্স নাম্বার, বাট যেহেতু আমাদের এখানে ফর লুপে অটোমেটিকলি আমরা জানি এটা ইন্ডেক্সটা ইনক্রিমেন্ট হবে। সো আমাদের এখানে বাই ডিফল্ট আলাদাভাবে আমাদের এখানে দেওয়ার দরকার নেই যে 1 2 3 4 এরকম দেওয়ার দরকার, অটোমেটিকলি সে ইনক্রিমেন্ট করে যেতে থাকবে এবং অটোমেটিকলি লুপ যতবার চলবে দ্যাট মিনস আমাদের এই নাম্বারস এর যতবার ভ্যালু থাকবে ততবারই লুপ চলতে থাকবে এবং প্রিন্ট এলএন এ সেই জিনিসটা আমাদের প্রিন্ট করে যেতে থাকবো। সো এইখানে নাম মিনস আমি যেটা বলি, যদি আমি জাস্ট লিখে দিই আপনাদের, ফর এক্সাম্পল নাম্বারস এর লিখে আমরা নাম লিখলাম, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের লিখছি। সো এইখানে এই যে পোরশনটা বা এই লুপের প্রত্যেকটা এই এলিমেন্টে যে কাজটা করতেছে সে প্রত্যেকবার এই নামে, দ্যাট মিনস এটা যদি আমরা ইন্ডেক্স, এইখানে সে ভ্যালুটা রাখছে, কোন ভ্যালুটা, নাম্বারস এর এই 0 বা এই ইন্ডেক্সের ভ্যালুটা। তার মানে নাম যদি 0 থাকে সে নাম্বারস এর 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা যেটা আমরা জানি 10, সে এই নাম ভ্যালুতে এখানে বসায় দিছে। সো আমরা জানি যে প্রথমে যদি লুপ করে তো প্রথমবার থাকবে এটাকে 10, যখনই এই অটোমেটিকলি এই লুপটা সেকেন্ড টাইপ করবে যেটা হলো সেকেন্ড ইন্ডেক্স, সরি 1 ইন্ডেক্সে যাবে যেটা আমরা জানি 20। সো অটোমেটিকলি সেকেন্ড লুপে এটাকে 20 দেন 30 দেন 40 50 এভাবে সবগুলাই অটোমেটিকলি সব করা থাকবে। যেমন এটা যদি আমরা এখানে খেয়াল করি অল এলিমেন্টস এ 10 20 30 40 50, এতটুকু বোঝা গেছে? জি স্যার, বুঝেছি। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যেভাবে এরে অফ আসছি, যেটা আমরা বলি এরেতে আমরা এখানে ইন্টিজার টাইপ বিষয় বলতেছি, এখানে আমরা আসি একটু ডিফারেন্ট টাইপের লিস্টে নিয়ে আসি, বা আমরা এটাকে বলতেছি লিস্ট। আচ্ছা, লিস্ট চাইলে আমরা ইন্টিজার রাখতে পারবো। আচ্ছা, কেন কি বা আমরা কেন এটাকে আলাদা করতেছি এটা একটু দেখি। ঠিক একইভাবে যেভাবে আমরা এখানে এরে অফে আমরা এরে ভ্যালুগুলো রাখতেছি, ঠিক একইভাবে আমরা লিস্ট অফ নামে আর একটা মেথড আছে যেটাকে আমরা বলি যে প্রিডিফাইন্ড মেথড কটলিনের, যেখানে আমরা নরমালি যে কোনো টাইপের আমরা ভ্যালুগুলো এখানে নিয়ে আসতেছি। আচ্ছা, সো আমরা এখানে যদি দেখি আমরা এখানে 3টা ভ্যালু দিয়ে আসছি, যেটা হলো অ্যাপল বানানা অরেঞ্জ, 3টা লিস্ট। আমরা এটাকে বলতেছি ইমিউটেবল লিস্ট, যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, আমরা দেখি এটাকে চেঞ্জ করতে পারি কিনা বা এটা চেঞ্জ হয় কিনা। আচ্ছা, এখন আমরা আসি এখানে নাম্বার লিস্টে আমরা আরেকটা জিনিস নিয়ে আসছি যে মিউটেবল লিস্ট অফ, একটাকে বলছি যে এইটাকে আমরা এখানে বলছি চেঞ্জ করা যাবে না। যদি আমাদের এরকম দরকার পড়ে যে আমার একটা লিস্ট দরকার যেটাতে আমরা আমাদের মতো এডিট করব, আপডেট করব বা ডিলিট করব, তখন আমরা কি ইউজ করবো, তখন আমরা আর একটা কিওয়ার্ড আমাদের আছে মিউটেবল লিস্ট অফ, যার কাজ হবে যে আমরা এখানে অটোমেটিকলি চেঞ্জ করতে পারবো বা এই লিস্টে আপডেট ডিলিট বা আমাদের যে ক্রুড অপারেশন আছে ক্রিয়েট রিড আপডেট ডিলিট, এই অপারেশনগুলো আমরা এখানে করতে পারবো। সো পার্থক্য এই জায়গায়, লিস্ট অফ যদি আমরা ইউজ করি তাহলে এটা আমরা চেঞ্জ করতে পারবো না, যা ভ্যালু দেবো সেটাই থাকবে, এটাকে আপডেট করা যাবে না। মিউটেবল লিস্টে অটোমেটিকলি সে আমার আমাকে এই প্রিভিলেজটা দিছে যে আমরা যদি চাই কোনো একটা লিস্ট যেটা চেঞ্জেবল থাকবে, তখন আমরা ইমিউটেবল লিস্ট মানে যে কিওয়ার্ড আছে তাকে আমরা ইউজ করবো। আমরা দেখি এটাকে চেঞ্জ করতে পারি কিনা আমরা। আচ্ছা, প্রথমে আমি যে কাজটা করলাম সেই আগের মতো এখানে এই জায়গায় যেভাবে আমরা ইউজ করছি ঠিক একই ভাবে আমরা এখানে যে কাজটা করলাম যে ফ্রুটস এর ভিতরে যা যা প্রত্যেকটা ইন্ডেক্সে যে যে ভ্যালুগুলো থাকবে ওই ভ্যালুগুলো আমরা এখানে প্রিন্ট করতেছি এবং অটোমেটিকলি এখানে ফ্রুট নামে একটা ভ্যালু দিলাম ইন্ডেক্স হিসেবে,
যার কাজ হলো প্রত্যেকবার কি করবে, ফ্রুটসে যাবে এবং ওই ইন্ডেক্সের যতবার যে লুপের অংশ থাকবে, জিরো ইন্ডেক্সে থাকলে সেই জিরো ইন্ডেক্সের ভ্যালুটা আমাকে প্রিন্ট এলএন দেখাবে। তো আমরা যদি খেয়াল করি এখানে, আমরা খেয়াল করে দেখি এখানে ফ্রুটসে আমরা অ্যাপল, বানানা, অরেঞ্জ সবগুলো একসাথে পেয়ে আসছি। কেন? বিকজ আমরা এখানে লুপটা চালাইছি, যেটা 3বার বা 4বার যতবার আমাদের এখানে ভ্যালুগুলো থাকবে ঠিক ততবার আমাদের এখানে চলতে থাকবে। আচ্ছা, এখন আসি আমাদের এইখানে নাম্বার লিস্টে, যেটা আমরা বলতেছি মিউটেবল, যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, দেখি আমরা চেঞ্জ করতে পারি কিনা। আমরা যে কাজটা করলাম, নাম্বার লিস্টে ডট অ্যাড, যেটা মূলত আমরা ইউজ করি কোন একটা ভ্যালু অ্যাড করার জন্য, অথবা আমরা যদি এখানে রিমুভ করতে চাই, রিমুভের মেথডটা অটোমেটিকলি। সো এগুলো কিন্তু একটা মেথড, এই যে অ্যাড, এই যে রিমুভ, এগুলো হলো প্রিডিফাইন্ড মেথড কটলিনের। যখন আমরা কটলিন কম্পাইলার বা কটলিন ইনস্টল দিছি, আমার সাথে সাথে এগুলোকে অটোমেটিকলি আমরা পেয়ে গেছি। সো অনেকগুলো প্রিডিফাইন্ড কোড থাকে, যার কারণে আমাদের অনেকগুলো কোড ইজি হয়ে যায় কাজ করাটা। যেভাবে আমরা ডার্টে, সরি ডার্ট বলি, জাভাতে আমরা লাইব্রেরি ইউজ করি বা ইম্পোর্ট করে ইউজ করি, একইভাবে এখানে আমরা কিন্তু ইম্পোর্ট করে করে এগুলোকে ইউজ করতেছি। সো এখানে আমরা নাম্বার লিস্টে আমরা যে কাজটা করতেছি, আমরা তাকে একটা অ্যাড করতেছি 4, যে কারণ আমরা জানি যে এখানে 1 2 3 পর্যন্ত ডাটাগুলো আমাদের এখানে আছে। সো আমরা এখানে 4 একটাকে অ্যাড করতেছি এবং এর সাথে রিমুভ করতেছি 2। সো তার মানে আমাদের জিনিসটা দাঁড়াবে আমাদের এখন 1 3 4 থাকার কথা। সো যদি আমরা এখানে খেয়াল করি, যখন আমরা এটাকে প্রিন্ট করতেছি যে নাম্বার লিস্টটা, যেটা আমাদের মিউটেবল লিস্ট, সো আমরা যদি খেয়াল করি এখানে আমরা অটোমেটিকলি 2টা এখানে গায়েব হয়ে গেছে, এখানে 2টা নাই, বিকজ আমরা এটাকে রিমুভ করে ফেলছি। অথবা আমরা যদি আবার অ্যাড করতে চাই কিছু একটা, ফর এক্সাম্পল নাম্বার লিস্ট, অথবা আমরা যদি এখানে যে আরেকটা জিনিস অটোমেটিক সাজেশন আমাকে দিতেছে, যে কি, যে আমি যদি চাই যে ইন্ডেক্স ওয়াইজ কিছু অ্যাড করব, ফর এক্সাম্পল রিপ্লেস করতে চাইতেছি কিছু একটা, যেটা হলো জিরো ইন্ডেক্স। আমরা জানি জিরো ইন্ডেক্সে বাই ডিফল্ট 1 আছে, আমরা একটা কাজ করি 1টাকে 10 করে ফেলি। তো এখানে যে জিনিসটা হবে, যে যেহেতু আমাদের এটাকে এটা মিউটেবল, অটোমেটিকলি আমি যে কাজটা করতেছি উইদাউট অ্যাড না করে, অ্যাড যে কাজটা করবে আমার এখানে যে যতগুলো ভ্যালু আছে তার ঠিক পরের গিয়ে সেই জিনিসটা অ্যাড করে দিবে। তার মানে এখানে যদি 3টা ইন্ডেক্সে ভ্যালু থাকে, বা ফর এক্সাম্পল তার লেন্থ 3, কারণ আমরা জানি এখানে 1 2 3 3টা ভ্যালু আছে। সো যখন আমরা অ্যাড করবো সাথে সে 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুতে অথবা ওই মেমোরিতে সে এই 4টাকে স্টোর করবে। ঠিক একইভাবে এখানে আমরা রিমুভে এলিমেন্ট দিছি যে 2, তার মানে হলো ইন্ডেক্সটা বলে দিছি যে কোন ইন্ডেক্সটা আমরা এখানে ডিলিট করব। সো রিমুভে যদি আমরা একটা কাজটা দেখি, দেখেন এখানে লেখা আছে যে সিঙ্গেল ইনস্ট্যান্স স্পেসিফাইড এলিমেন্ট ফর দ্য কালেকশন। তার মানে যে পজিশনের বলবো আমি, ফর এক্সাম্পল আমি বলছি 2, সো ওই পজিশনের যে ভ্যালুটা আছে ওই পজিশনের ভ্যালুটাকে সে ডিলিট করে দিবে বা রিমুভ করে দিবে। আবার আমি বলতেছি এখানে যে জিরো ইন্ডেক্সের, দ্যাট মিন্স এই 1 যেটা ছিল এটাকে আমরা 10 করে দিই। আচ্ছা, এটাকে আমরা রান করি। খেয়াল করে দেখেন এখানে নাম্বারস আফটার চেঞ্জেস, তার মানে এখন আমাদের চেঞ্জ হয়ে গেল। আমরা অনেকভাবে এটাকে কাজ করতে পারি। আমরা চাইলে স্পেসিফিক ইন্ডেক্স এটা নিয়ে চেঞ্জ করতে পারি, অথবা আমাদের অ্যাড বাই ডিফল্ট যেটা আছে, যেটা আমাদের সবার লাস্টে, দ্যাট মিন্স আমরা যখন আমরা স্ট্যাক নিয়ে কাজ করছি, আমরা জানি যে লাস্ট ইন ফার্স্ট আউট। সো তার মানে কি, সবার শেষে যে অ্যাড হবে সবার, বা আমরা যখন স্ট্যাকে কিছু রাখবো সবার শেষে এটা অ্যাড হবে। ঠিক একইভাবে এখানেও কিন্তু কালেকশনে যদি আমরা জানি এই নাম্বার লিস্টে অটোমেটিকলি যখন আমরা অ্যাড করতেছি, সো সবার লাস্ট যে এলিমেন্ট আছে অথবা ইন্ডেক্স আছে, যেটা আমরা জানি এখানে 3টা এলিমেন্ট বা ইন্ডেক্স, তারপরে এলিমেন্ট, দ্যাট মিন্স 4 নাম্বার ইন্ডেক্স আমরা রাখতেছি। ফর এক্সাম্পল একটু চেঞ্জ করে ফেলতে একটু আইডিয়া ইজি হবে। আচ্ছা, সো আমরা যে কাজটা করলাম, যে আমরা বললাম যে অ্যাড করব কোন সময়, এই 3টা ইন্ডেক্সের পরে। সো তার মানে 4 নাম্বার ইন্ডেক্স আমরা 12টাকে রাখছি, এটা ছিল এই 12, কিন্তু তার আগে তারপরে আমরা কি বলছি আবার এলিমেন্ট নাম্বার 2, তার মানে 2 নাম্বার এলিমেন্টে যেটা আছে, যেটা আমরা 2 নরমালি, এটা মিলে গেছে, এই জন্য তো কনফিউজ থাকতে পারেন। সো এটাকে আমরা রিমুভ করে দিলাম, যার কারণে যেটা হলো আমরা 12 পেলাম সবার শেষে, দ্যাট মিন্স 4 নাম্বার ইন্ডেক্সে, এবং আমরা বলতেছি একই সাথে জিরো ইন্ডেক্স এটাকে 10 করে দাও। তার মানে 10 পাইলাম, 2টাকে আমরা রিমুভ করে ফেলছি, দেন আমাদের 3 আছে, দেন আমাদের 12 যেটা আমরা অলরেডি লাস্ট অ্যাড করছিলাম। এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসি আমরা আরেকটা অংশে, যেটা হলো ম্যাপিং বলি আমরা নরমালি। ঠিক একইভাবে আমরা যেরকম ফর লুপ দিয়ে এতক্ষণ আমরা লিস্ট অথবা এরে
কাজ করলাম। তো তার কিছু এক্সটেনশন ভার্সন আমরা বলবো, যেটাকে আমি বললাম ম্যাপ। সো এখানে দেখি ম্যাপটা কিভাবে আমরা কাজ করতেছি। এখানে ম্যাপ নর্মালি আপনারা যারা জানেন বা জানেন না, আমরা জানি যে ম্যাপ বলতে যে আমরা বুঝি কি ভ্যালু পেয়ার বা জেসন, যা ডাটা স্ট্রাকচার জানেন জেসনের বিষয়টা, যেখানে ভ্যালু গুলো থাকে কি এবং ভ্যালুর এগেনস্টে একটা কি থাকবে আপনার এবং তার এগেনস্টে ভ্যালু গুলো থাকবে। ঠিক একইভাবে ম্যাপেও এরকম, আমরা কি দিব তার এগেনস্টে ভ্যালু গুলো রাখবো। দ্যাট মিনস যখন আমাদের এইভাবে ফর এক্সাম্পল এইখানে যে কাজটা করছি আমরা এই লিস্টে অথবা এরেতে আমরা যখন ডাটাগুলোকে নিয়ে আসছি এইখানে আমরা কি করছি তার ইন্ডেক্স ওয়াইজ নিয়ে আসতেছি। যে আমরা জানি একটা এরে অথবা লিস্টে যতগুলো ভ্যালু আছে তাকে যদি আমরা ট্র্যাক করতে হয় বা অথবা ট্রাভার্স করতে হয়, আমরা তার ইন্ডেক্স অনুযায়ী নিয়ে আসতে হবে। সো ইন্ডেক্স আমরা যাতে 0 থেকে শুরু হয়েছে আমরা এরকম প্ল্যান করে আমরা নিয়ে আসছি। বাট ম্যাপ যখন আমরা ইউজ করি বা জেসন যখন আমরা ইউজ করি ডাটা স্ট্রাকচার, তখন আমরা নর্মালি ইন্ডেক্স না ইউজ করে আমরা তার কিটাকে ইউজ করি। দ্যাট মিনস প্রত্যেকটা ভ্যালু, যে এইখানে যেভাবে অ্যাপেল ছিল একটা ভ্যালু, তার ইন্ডেক্স ছিল 0, বানানা ছিল একটা ভ্যালু, তার ইন্ডেক্স ছিল 1, সেম অরেঞ্জ তার ছিল 2। ঠিক একইভাবে এখানে এই নামের ইন্ডেক্সের পরিবর্তে আমরা এখানে ইউজ করবো কি। আমরা এটাকে বলি কি, চাবি যেভাবে আমরা ইউজ করি এই চাবিটা, দ্যাট মিনস এই কিটা আমরা নাম বলি এটাকে কি, আর রহিমটা এখানে ভ্যালু হিসেবে কাউন্ট হবে। তার মানে আমরা এটা বলি কি ভ্যালু পেয়ার। মানে একটা প্রত্যেকটা আইটেম একটা কি ভ্যালু পেয়ার থাকে, একটা কি থাকে একটা ভ্যালু থাকে। এইখানে আমরা বলতেছি যে ম্যাপ অফ এ নেম যেটা থাকবে কি, তার এগেইনস্টে বা তার তার সামনে আমরা ভ্যালু হিসেবে আমরা ইউজ করবো রহিম। ঠিক একইভাবে এই যে 21 ডেপথ সিএসসি, সো আমরা তিনটা ভ্যালু নিলাম, যে তিনটা আলাদা আলাদা কি আছে। এটা মাথায় রাখবেন কি যাতে সেম না হয়, কারণ একটা ম্যাপে যাতে কিগুলো ডিফারেন্ট হয়, আদারওয়াইজ কনফ্লিক্ট চলে আসবে। সো আমরা নামে রহিম ইউজ করলাম, দেন এই যে 21 ডেপথ সিএসসি। এখন আমরা দেখি এগুলোকে প্রিন্ট করলে আমরা কিভাবে আসে। দেখেন আগে আমরা প্রিন্টের সময় কি ইউজ করছি, যে আইদার আমরা নাম্বার লিস্টের ইন্ডেক্স দিছি 0, অথবা আমরা এখানে ফর লুপের ওই একই কথায় ফর লুপে আমরা গিয়ে ওই ইন্ডেক্সে আসলে নিয়ে আসছি, যে প্রিন্ট এলএন এর ফুডস যেটা ছিল 0 ইন্ডেক্স। বাট এখানে আমরা ইন্ডেক্স না দিয়ে আমরা যে কাজটা করতেছি, আমরা চাইলে ইন্ডেক্স দিতে পারবো, বাট আমরা মেইনলি ম্যাপিং এর যে কাজটা সেটা হলো আমাদের কি দিয়ে কাজ করা। যে আমরা বলতেছি যে স্টুডেন্ট নেম, এবং ওই কোটেশনের ভিতরে আমরা ভ্যালুতে আমরা বলতেছি যে স্টুডেন্ট নামে যেটা ভ্যারিয়েবল আছে আমাদের, যেটাকে আমরা বলতেছি ম্যাপস। সো ওইখানের নেম নামের যে কি আছে, দ্যাট মিনস এইটা, তাতে যা ভ্যালু থাকবে ওইটাকে আমি এখানে প্রিন্ট করবো। সো যদি এখানে খেয়াল করেন স্টুডেন্ট নেম রাহিমটা অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে গেছে। কেন? কারণ আমরা বলতেছি স্টুডেন্টের লিস্টে বা স্টুডেন্টের ম্যাপে আমরা নেম নামের যে কি থাকবে ওইখানে ওইটা আমরা প্রিন্ট করব। ঠিক একইভাবে যদি আমরা এখানে ফর এক্সাম্পল এইজটাকে ইউজ করি, সো এইজটা অটোমেটিক্যালি 21টা এখানে প্রিন্ট হয়ে আসবে। এই যে স্টুডেন্ট নেম এজ, যেটা আমাদের ভ্যালু ছিল 21। আচ্ছা, এখন আমরা আসি আর একটু ডিফারেন্ট জায়গায়। যে একটু আমরা দেখছি যে লিস্টের ক্ষেত্রে দুইটা ওয়ে আছে আমাদের লিস্ট ইউজ করা। একটা হলো লিস্ট অফ, যেটাকে আমি বলতেছি ইমিউটেবল, বা এটাকে চেঞ্জ করতে পারবো না। আর যদি চেঞ্জ করার উদ্দেশ্য হয় আমাদের, তাহলে আমাদের মিউটেবল লিস্ট অফ ইউজ করি। ঠিক একইভাবে আমি যদি এইখানে আসি, দেখেন এইখানে আমরা ম্যাপ আপ যখন ইউজ করবো তাকেও আমরা এরকম ইমিউটেবল হিসেবে ইউজ করবো। কিন্তু যখন আমাদের দরকার পড়বে যে আমরা এখানে চেঞ্জ করবো, আমরা আমাদের মতো চেঞ্জ করবো, ফর এক্সাম্পল ধরেন আপনি চাইতেছেন যে প্রত্যেকবার ভ্যালু গুলা চলে আসবে কোন একটা ব্যাকএন্ড সোর্স থেকে আসবে, বা কোনো একটা ডাটাবেস থেকে, বা এপিআই থ্রুতে, বা অন্য কোনো ওয়েতে। এখন প্রত্যেকটা ইউজারের ডিফারেন্ট নাম থাকে, ডিফারেন্ট এজ থাকে, ডিপার্টমেন্ট ডিফারেন্ট থাকতে পারে। তো তখন তো আসলে আমি এখানে স্ট্যাটিক গুলো ইউজ করে লাভ হবে না, বিকজ তখন আমাদের যে কাজটা করতে হবে, আমার ডাইনামিক কিছু ইউজ করতে হবে যাতে করে ভ্যালু গুলো বারবার চেঞ্জ হয়। তখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা দেখেন এখানে টু মিউটেবল ম্যাপ নামের আর একটা মেথড আছে, বা ফাংশন বলি আমরা যেটাই বলি, যার কাজ হলো এখানে কন্টিনিউয়াসলি আপনি মিউটেবল হিসেবে তাকে কাউন্ট করতে পারবেন, তাকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে খেয়াল করেন আমরা যে কাজটা করতেছি, আমরা বলতেছি একই যে জিনিসটা আছে, যেটাকে আমরা স্টুডেন্ট নামে জানতাম, যেটা আমরা জানতাম মিউটেবল ইমিউটেবল, এখন এটাকে আমরা বলতেছি একটু চেঞ্জ করে ফেলতেছি। আমরা বলতেছি যে স্টুডেন্টের ভ্যালুটাকে আমরা ইমিউটেবল মিউটেবল করে ফেলবো। সো আমরা এই জন্য তাকে কি বললাম, ডট টু মিউটেবল ম্যাপের ভিতরে অ্যাড করে নিলাম। কেন অ্যাড করে নিলাম? যাতে করে আমাদের স্টুডেন্ট অলরেডি যে স্টুডেন্ট
ম্যাপটা আছে ওইটাকে যাতে আমরা এখন মিউটেবল করতে পারি। সো মিউটেবল করার মানে হলো আমরা যাতে এটাকে এক্সটেন্ড করতে পারি, ডিলিট করতে পারি, এডিট করতে পারি, যা আমাদের ইচ্ছা। সো আমরা যে কাজটা করলাম দেখেন, মিউটেবল স্টুডেন্ট নামের যে ম্যাপটা আছে ওইখানে আরেকটা কি দিলাম, সিজিপিএ, এবং তাতে ভ্যালু দিলাম 3.85। তার মানে এখন আমাদের কি দাঁড়ালো, মিউটেবল স্টুডেন্ট যেটা ছিল এটা অলরেডি এখন মিউটেবল হয়ে গেছে। সো আমি এটাকে চেঞ্জ করতে পারবো। আমরা একটা এডিশনাল ফিল্ড নিয়ে আসছি সিজিপিএ, যাতে আমরা 3.285 দিছি। এতক্ষণ জানতাম এতগুলো ছিল ইমিউটেবল, এখন আমরা আর একটা ইমিউটেবল নিয়ে আসতেছি, সরি মিউটেবল নিয়ে আসতেছি, যাতে আমরা ভ্যালু দিছি 3.85 আর কিটা দিছি সিজিপিএ। এখন যখন আমরা এটাকে প্রিন্ট করতেছি আমরা দেখি এটাকে আসতেছে কিনা। খেয়াল করে দেখেন এখানে আমাদের অটোমেটিকলি এটাকে মিউটেবল হয়ে গেছে, এবং একই সাথে আমাদের রাহিম, এজ এবং ডিপার্টমেন্ট এবং সিজিপি অটোমেটিকলি চলে আসতেছে। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার আমাদের মিটার লিংক এক্সপায়ার হয়ে যাচ্ছে, আরেকটা লিংক দেওয়া লাগবে। আচ্ছা, আমি দিব। আপনিও দিতে পারেন, না হলে আমি দিয়ে দিই। আচ্ছা, ওকে, দিতে পারেন, সমস্যা নেই। এখানে দিলে ভালো হয় না? আমরা এখানেই দিয়ে দিব। হ্যাঁ, এখানে দিবেন, তাহলে আমাদের যেটা হবে আমরা এখানে ক্লোজ করে কপি করে রাখলাম। ওকে, আমরা এখান থেকে লিভ নেই, এখানে আমরা জয়েন দিই। আমরা একটু ওয়েট করি, সবাই জয়েন হয়ে যাক। জি স্যার। জি স্যার, দিয়ে দিচ্ছি, এটাই দিয়ে দিচ্ছি, আপনাকেও দিয়ে দিচ্ছি। জি স্যার, আমরা সবাই জয়েন করে ফেলছি, আপনি জয়েন করে ফেলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি শুরু করে দিই, সমস্যা নেই। আচ্ছা, সো আমরা যে জায়গায় ছিলাম, আমাদের এখানে মিউটেবল আমাদের ম্যাপ অলরেডি চলে আসতেছে। তো আমরা যদি রান করি আমরা দেখতেছি যে নাম, এজ, দেন ডিপার্টমেন্ট, দেন সিজিপি অটোমেটিকলি এগুলো প্রিন্ট হয়ে আসতেছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, আমি খুব কুইকলি মুভ করতেছি, সো হয়তো বা অনেকগুলো জিনিস আমি খুব স্কিপ করতেছি। যে জায়গায় আপনারা মনে হবে একটু ব্রিফ ডিসকাশন দরকার, আমাকে একটু বলবেন, তাহলে আমি একটু ব্রিফলি ডিসকাশন করবো। আচ্ছা, তো আমরা এখন আসি বাকি আস্তে আস্তে বাকি জিনিসগুলো কি কি জিনিস আছে। যেমন আমাদের মোটামুটি ম্যাপিং হলো, দেন লিস্ট হলো, এরো হলো। আচ্ছা, আসি আমরা এখন আস্তে আস্তে ফাংশনের দিকে মুভ করি, তাহলে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো আসলে জাভার সাথে কম্পেয়ার করতে পারবো। আপনারা কম্পেয়ার করবেন, দেন নিজে থেকে বুঝতে পারবেন যে আসলে কম্পেয়ার করে এটাকে কিভাবে আমরা চেঞ্জ করতেছি। তো আমরা জানি মেথড, জাভাতে আমরা দেখছি যে মেথড গুলো আমরা কিভাবে ইউজ করি। রিটার্ন টাইপ দিতে হয়, মেথড নেম দিতে হয়, তারপরে ভিজুয়ালি রিটার্ন দিতে হয়। সো এখন দেখি আমরা এখানে কি এক্স্যাক্টলি হয়। আচ্ছা, এখানে আমরা একটা গ্রিট ইউজার নামে একটা ফাংশন, আসলে এখানে ফাংশন নামটাই বেশি ইউজ হয়। সো ফাংশন ইউজ করছি, যেখানে আমরা কিছু অলরেডি আর্গুমেন্ট দিয়ে আসছি, যেটা হলো নেম, এজ, দেন কান্ট্রি। আচ্ছা, সো এখানে একটা জিনিস খেয়াল করেন যে নেম, এজ এবং কান্ট্রিতে আমরা দুই রকমের পার্থক্য দেখতে পারতেছি। একটা হলো নেমে আমরা কোনো ভ্যালু দেই নেই, কোনো প্রিডিফাইন্ড ভ্যালু নাই, বাট এজ এবং কান্ট্রিতে আমরা একটা প্রিডিফাইন্ড ভ্যালু দিছি।
আচ্ছা, কেন দিচ্ছি আমি একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো যে প্রিন্ট লাইন তো অবশ্যই আমরা নাম জানি, নামের ভ্যালু, এই যে ভ্যালু, কান্ট্রি ভ্যালু আমরা গুলো পেয়ে গেছি যে হ্যালো রহিম এইজ 18 ফ্রম বাংলাদেশ। আচ্ছা, এখন দেশে পার্থক্য কোন জায়গায়? আমরা দেখেন এখানে গ্রিট ইউজারকে যখন আমরা রিইউজ করতেছি, বা এটা যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি, এই যে গ্রিট ইউজার যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি আমরা বলতেছি যে নেইমে ভ্যালুটা দিছি রাহিম, যেটা একটু আগে কিছু ছিল না, যেটা আমাদের ব্ল্যাঙ্ক ছিল। তো আমরা এখানে যখন আমরা গ্রিট ইউজারকে নাম দিলাম রাহিম, সো সে কি করলো, নেইমের যে পোর্শনটা এখানে দেয়া আছে যে একটা প্রপার্টি নেইমে আমরা আসলে এগুলো বাই ডিফল্ট থেকে স্টোর করে রাখছি। কেন আমরা যেটা ভ্যালু দিই, ফর এক্সাম্পল আমরা যদি এখানে কেটে দেই, অথবা আমরা যদি এটাকে এইভাবে নিয়ে আসি এবং দেখেন একটা অ্যারো আসতেছে। আচ্ছা, অ্যারো কি জন্য আগে দেখি আমরা অ্যারো কেন আসতেছে? বিকজ একটা জিনিস দেখেন যে নো ভ্যালু পাস বাই প্যারামিটার ফর প্যারামিটার নেম। কেন? বিকজ আমরা বাকি যে দুইটা এজ এবং কান্ট্রিতে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে আসছিলাম, যে কেউ কোনো ইউজার যদি, বা যখন আমরা এই ফাংশনটাকে ইউজ করব, আমরা যদি এটাকে ভ্যালু নাও দেই, বাই ডিফল্ট এটা ভ্যালু ধরে নিবে যে এইজ 18 আর কান্ট্রিতে বাংলাদেশ। বাট যখন আমরা নেমে ভ্যালু দেই নেই, এটাকে যখন আমরা ইউজ করবো, এই যে গ্রিট ইউজারকে যখনই যে জায়গায় ইউজ করবো, বাই ডিফল্ট যেহেতু আমরা এখানে ভ্যালু দেইনি, আমাকে মাস্ট বি এখানে ভ্যালু দিতে হবে। আচ্ছা, এটাকে আমরা বলি রিকোয়ার্ড ভ্যালু। আচ্ছা, সো আমরা এখানে যদি অপশনে আসি, দেখেন লেখা আছে যে স্পেসিফাই অল রিমেনিং আর্গুমেন্ট বাই নেম, আমরা নেম গুলো আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা অথবা আমরা এখানে আবার তো নেম দিয়ে দিই, যেভাবে ছিল আমাদের নেম দিই, সে নেম আমরা দিলাম, যেটা ছিল সেগুলো আমরা দিলাম। আচ্ছা, সো খেয়াল করে দেখেন আমরা দুইভাবে কাজ করলাম। একটা হলো আমরা এখানে নেম লিখে ইকুয়াল দিয়ে আমরা নেমে ভ্যালু দিলাম, আর একটা হলো এখানে আমি কিছু নেম দেই নেই, অটোমেটিকলি শুধু কোটেশন দিছি। সো দুইভাবে এটা কাজ করতেছে। কেন? কারণ আমরা জানি যে ক্রিয়েট ইউজারের প্রথম আর্গুমেন্টটা না নেম, সেকেন্ড আর্গুমেন্টটা এজ, থার্ড আর্গুমেন্টটা কান্ট্রি। সো অটোমেটিকলি কম্পাইলার যে কাজটা করবে, যে ভ্যালু দিব সে ওই ভ্যালুতে এটাকে স্টোর করে রাখবে। সো এটা যদি আমরা আনটিল, যদি আমি এটাকে ফর এক্সাম্পল করিম না দিয়ে 34 দিলাম, তাহলে এরর আসবে। কেন এরর আসবে? বিকজ নেমটা বাই ডিফল্ট আমি জানি যে গ্রিট ইউজারের রিটার্ন টাইপটা হবে স্ট্রিং। সো সে স্ট্রিংই আমার কাছ থেকে আশা করে যখন আমি ফাংশনটাকে ইউজ করবো। এই জন্য বারবার এটা আমাকে এরর আসতেছে। সো আমি যদি এটাকে আবার রিটার্ন চলে আসি, তাহলে আমি আবার এটাকে অটোমেটিকলি জানি যে এই করেন নামটা অটোমেটিকলি সে কি করতেছে, নেম হিসেবে কাউন্ট করতেছে, বিকজ ফার্স্ট ইনিশিয়াল আর্গুমেন্টটাই নেম। ঠিক একইভাবে সেকেন্ডটা আমরা জানি এখানে এজ, যেটা আমরা জানি ইন্টিজার। সো আমি যদি এখানে 25 বদলে আমি যদি স্ট্রিং দিতাম, তো সেম আমি আরো ওইটা আসতো, বিকজ এইজটা আমরা জানি যে, বা কম্পাইলার জানে যে, আইডি জানে আমার এখানে গ্রিট ইউজারের সেকেন্ড আর্গুমেন্টটা ইন্টিজার টাইপের। সো আমি এখানে যদি ভুল ক্রমেও দেই স্ট্রিং, সে আমাকে একটা এক্সেপশন আমাকে থ্রো করবে। আচ্ছা, সো তিনটা জায়গায় আমরা তিন ভাবে ইউজ করলাম। দেখেন, একটা জায়গায় আমরা কি করলাম, নেম ইউজ করলাম, একটা জায়গায় আমরা নেম এবং এজ ইউজ করলাম, একটা জায়গায় আমরা নেম এবং কান্ট্রি ইউজ করলাম। সো তিনটা জায়গায় আমরা তিন ভাবে ইউজ করলাম, যাতে করে আমরা এটা বুঝতে সহজ হয়। এবং যখনই আমরা এটাকে কল করতেছি, আমরা জানি এটা কল করা মানে হলো আমরা এখানে একটা প্রিন্ট এলএন দেখতেছি যে হ্যালো নেম, এজ এবং ফ্রম, তার মানে তিনটা ভ্যালুই সে আমাকে প্রিন্ট করাইতেছে, আনটিল যদি আমরা এখানে কোনো কিছু ভ্যালু পাস না করি, যে ডিফল্ট ভ্যালু আছে ওইটাই সে প্রিন্ট করাবে। সো আমি এখানে যেহেতু নেমটা জিয়া দিছি বাই ডিফল্ট, আমি যদি খেয়াল করে দেখেন এখানে, আচ্ছা আমি এটা রান করি, তাহলে হবে। আচ্ছা, সো হ্যালো জিয়া শুধু জানি, কারণ আমরা এটা ভ্যালুতে নামটাই শুধু জিয়া দিছি, আর কিছু দেই নেই। সো আইদার আমি এটাকে এখানে লিখে দেই তার ভেরিয়েবল নেমটা, অথবা না লিখে দেই, তাও সে প্রথম যে ভ্যালুটা আমরা দিব ওটাকে সে নাম হিসেবে ধরে নেবে, এবং বাকি যেটা আছে যেটা যদি ভ্যালু না দিই আমরা, অটোমেটিকলি সে কি করবে, এটাকে যে আমাদের যে ভ্যালুটা আছে প্রিডিফাইন, ওইটাকে সে ধরে নেবে। সো আমাদের এখানে 18 এবং বাংলাদেশটা অটোমেটিকলি প্রিন্ট হয়ে আসতেছে। ঠিক একইভাবে আমরা এখানে নামটাও আমরা চেঞ্জ করছি, আমরা ডিফল্ট কোনো নাম দিই নেই, কারণ এটাকে ডিফল্ট দেওয়া যাবে না, বাই ডিফল্ট আমাকে দিতেই হবে কিছু একটা ভ্যালু। এবং এখানে আমরা 18 এর পরিবর্তে 25 দিছি। সো যেটা হবে এখানে এজ 25 চলে আসছে, এবং বাংলাদেশ তো আমরা জানি এটা বাই ডিফল্ট কান্ট্রি হিসেবে দেওয়া। আনটিল আমরা যদি এখানে কান্ট্রি চেঞ্জ না করি, আমরা যেটা করলাম এখানে ভ্যালুটা দিলাম এবং তার কান্ট্রিটা আমরা চেঞ্জ করে দিলাম, কিন্তু এজটাকে জায়গায় রাখলাম কারণ এটা ডিফল্ট ছিল। সো এটা 18ই প্রিন্ট করবে। সো যদি খেয়াল করে দেখেন 18 তে প্রিন্ট হইতেছে, এবং বাংলাদেশের পরিবর্তে এখন আর ইন্ডিয়া হইতেছে, কারণ আমরা ইন্ডিয়াই দিছি এজ এ কান্ট্রি নেম। ক্লিয়ার?
হ্যালো। জি স্যার। আচ্ছা, ওকে, আমি ভাবছি হয়তো আমি নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছে আমার, সরি। আচ্ছা, আমি আবার স্ক্রিন ব্যাক করি। আচ্ছা, সো আমরা মোটামুটি ফাংশন বা তার আর্গুমেন্ট গুলা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ডিফল্ট থাকে, এগুলো আমরা একটা মোটামুটি একটা আইডিয়া নিলাম। আচ্ছা, এখন আমরা আসি আরো কিছু একটা, যেটা আমরা ওই স্লাইডে দেখছিলাম, নাল সেফটি। দেখি নাল সেফটি জিনিসটা আসলে কিভাবে কাজ করে। পাশাপাশি আরেকটা অপারেটর আমরা নাম শুনলাম যে এলভিস অপারেটর। অনেকে টার্নারি অপারেটর আমরা নাম শুনছি। টার্নারি অপারেটর একটু এক্সটেন্ডেড ভার্সন আমরা বলি এটাকে এলভিস অপারেটর। আর টার্নারি অপারেটর যে জিনিসটা হয় আমরা ট্রু ফলস এর মতো, ইফ এলস এর মতো কাজ করে। এখানেও সেম ইফ এলস এর মতো কাজ করে, বাট এটার ডিফারেন্ট যদি আমরা বলি, তার সিনট্যাক্স একটা ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট আমরা দেখি। এখানে প্রথমে আমরা একটা ভেরিয়েবল আমরা ইউজ করছি, নাম দিছি ইউজার নেম, এবং তার রিটার্ন টাইপে দেখেন আমরা কোলনের পরে রিটার্ন টাইপ দিছি স্ট্রিং, কিন্তু তার পরবর্তীতে আমরা আরেকটা জিনিস এক্সট্রা দিছি, সেটা হলো কোয়েশ্চেন মার্ক। আমরা বলছি যে নাল সেফটি জিনিসটা হবে যখন আমরা কোয়েশ্চেন মার্ক দিব, তখন যে জিনিসটা দাঁড়াবে ওই স্পেসিফিক ডাটা টাইপটা নাল ভ্যালুগুলা সে এজ এ ভ্যালু হিসেবে নিয়ে নিবে বা নিতে পারবে। এই জিনিসটা মাথায় রাখেন যে আমরা যখন নাল সেফটি বলবো, তার মানে তার ভ্যালুটা নাল থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। যদি আমরা না দেই নাল সেফটি, তাহলে কি ধরাবে, আমাকে মাস্ট বি একটা স্ট্রিং টাইপের ভ্যালু দিতে হবে, আদারওয়াইজ এটাকে আমাকে এরর রিটার্ন করবে। খেয়াল করে দেখেন, এখানে দেয়া আছে যে নাল ক্যান নট বি ভ্যালু অফ এ নন নাল টাইপ অফ স্ট্রিং। তার মানে আমরা জানি স্ট্রিং হলো আইদার একটা এমটি স্ট্রিং হলেও আমাকে দিতে হবে, এরকম ডাবল কোটেশন দিতে হবে। তার মানে এটা এমটি স্ট্রিং, তার মানে এটা রিটার্ন টাইপ মাস্ট বি স্ট্রিং হতে হবে, আদারওয়াইজ আমাকে এরর রিটার্ন করতেছে। আচ্ছা, আচ্ছা, এখন আমাকে যে জিনিসটা বলতেছে যে যেহেতু স্ট্রিং শুধু একটা নন নাল, তার মানে এটাকে মাস্ট বি আমাকে রিটার্ন টাইপ স্ট্রিং হতে হবে। এই জন্য আমার এররটা রিটার্ন দিচ্ছে যে আইদার আমি এটাকে ডট টু স্ট্রিং দিয়ে এটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে বা কাস্টিং করতে হবে, অথবা আমাকে যে কাজটা করতে হবে, আমাকে নন নাল অপারেটরটা, নাল সেফটির অপারেটরটা আমাকে ইউজ করতে হবে। তার মানে সে ধরে নিবে বা আইডি ধরে নিবে যে ইউজার নেম যে ভেরিয়েবলটা আমরা ইউজ করছি এখানে, তাকে আমরা নাল ভ্যালু অ্যাসাইন করতে পারি, সে নাল হতে পারে কোন একটা কেসে। আচ্ছা, সো আমরা এখানে একটা, এই জন্য আমরা নর্মালি নাল সেফটি ইউজ করি। অনেক সময় হতে পারে ভ্যালুগুলো নাল আসতে পারে, এখন আমরা হয়তো এখানে আমরা নিজেরাই দিতেছি ভ্যালুগুলা, সো এখানে আমরা বলবো কেন আমরা নাল দিব, ঠিক না? বাট যখন আমরা কোন একটা জায়গা থেকে, সোর্স থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসবো, হতে পারে ওইখানে নাল ভ্যালু থাকতে পারে। সো তখন আমরা যাতে কোনো এরর হ্যান্ডেলিং এ বা এরর না পড়ি, এই জন্য আমরা আগে থেকে ভেরিয়েবলের রিটার্ন টাইপের যদি দেখি আমরা এটাকে নাল হতে পারে, আমরা এটাকে রিটার্ন টাইপ নাল দিয়ে দিই। যদি না দিই, তার মানে আমরা বললাম যে এটা রিকোয়ার্ড, যে এই টাইপেরই এটা হতে হবে। আচ্ছা, যেমন আমরা দেখি অনেক সময় আমরা ফর এক্সাম্পল, যেটা আমরা আগে বললাম ইউজার নেম, আমরা যখন কোনো অ্যাপে বা কোনো ওয়েবসাইটে যখন আমরা ঢুকি, তখন আমরা দেখি যে ইউজার নেমটা চলে আসতেছে। সো এটা আমরা জানি যে ইউজার নেমটা অনেক সময় দেখি ম্যান্ডেটরি দিয়ে রাখি। ইউজার নেম ছাড়া আমরা ওই ব্রাউজারে ফর এক্সাম্পল আমরা প্রোফাইল ক্রিয়েটই করি না। সো তখন আমরা এটাকে নন নাল দিয়ে রাখি, যাতে করে এটা মাস্ট বি স্ট্রিং টাইপের হতে পারে। সো তখন ওই রকম ক্ষেত্রে অনেক সময় ইউজার কি করলো, আমি ইউজার নেম দিলাম না ফর এক্সাম্পল, ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃত হোক, যাতে এরকম ইস্যু আমরা ফেস না করি। নাল অপারেটর যদি বা নাল ভ্যালু থাকে, তাহলে এটা যাতে আমরা কনসিডার করতে পারি ভ্যালু হিসেবে, এই জন্য আমরা এই নন নাল সেফটির অপারেটরটা ইউজ করি। আচ্ছা, ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, আবার খেয়াল করে দেখেন, এখানে নিচে আমরা আবার কি করলাম, এটাকে ইউজার নেমে আবার আমরা রিঅ্যাসাইন করলাম ভ্যালু। ইনিশিয়ালি কি ছিল, এটা নাল ছিল। আবার যখন আমরা কি করলাম, এখানে ইউজার নেমে আমরা আবার কি করলাম, এটাকে এজ এ ভ্যালু হিসেবে বা অন্য কোনো ভ্যালু হিসেবে আমরা রিঅ্যাসাইন করলাম, বা আমরা ভেরিয়েবলটাকে রিঅ্যাসাইন করে নাম কিছু ভ্যালু দিলাম। আচ্ছা, এখন আমরা আসি এই জায়গায় ডিসপ্লে নেমে। আচ্ছা, সো ডিসপ্লে নেমে যে জিনিসটা আমরা কাজ করতেছি, সেটা হলো যে যদি ইউজার নেম, ভালো করে খেয়াল দেখেন, এটা কাইন্ড অফ ইফ এলস এর মতো। যদি ইউজার নেম নাল না থাকে বা ফলস, মানে ফলস হয়, সো তখন আমরা কি করবো, তখন আমাদের এর পরের অংশটা, কোয়েশ্চেন এবং কোলনের পরের অংশটা এক্সিকিউট হবে। তার মানে যদি ইউজার নেমটা ট্রু হয়, ফর এক্সাম্পল দেখেন এখানে লেখা আছে যে ভ্যালু অফ ইউজার নেম ইজ অলওয়েজ নাল। কেন নাল? বিকজ আমরা নাল এখানে দিয়ে রাখছি যে এটা নাল হতে পারে, তো অলওয়েজ নাল আমরা ধরে নিতে পারি। এখন আমরা যখন এই জায়গায় আমরা জানি যে ডিসপ্লে নেমে, আমরা জানি কখন আমরা নর্মালি ডিসপ্লে নেমে আমরা এমটি শো করাই না, তো আমরা এটা কিভাবে হ্যান্ডেল করবো, আমরা কি করলাম,
এখানে এই এলবিস অপারেটরটা ইউজ করলাম এই জন্য যদি ইউজার নেম নাল হয় আমরা কি করব, ইউজার নেম নাল হলে আমরা এই গেস্ট ইউজারটা বাই ডিফল্ট শো করাবো। তাতে হবে কি অ্যাটলিস্ট ডিসপ্লে নেমটা রং কিছু থাকবে না, বা ডিসপ্লে নেমে কিছু এমটি বা এরর আসবে ডিসপ্লে নেমের জন্য, অ্যাটলিস্ট কিছু একটা শো করাবে ডিসপ্লে নেমে। আচ্ছা, যদি ইউজার নেমে ডাটা থাকে, ফর এক্সাম্পল আমরা এই জায়গায় দেখবো সেকেন্ড ট্রাইতে, যদি আমরা ইউজার নেমে কিছু ভ্যালু থাকে তাহলে তো অবভিয়াসলি ওই ইউজার নেমটাই শো করাবে, কারণ এটা ফুল ট্রু, এখানে এখানে নাল না। সো তখন আমরা কি করবো, এটাকে আর গেস্ট ইউজারটা আমরা শো করাবো না। একটু পার্থক্য দেখেন, এই জায়গায় আমরা ইউজার নেমে জিয়া দিছি, তার মানে কি এই ইউজার নেমটা আমরা রিএসএন করছি জিয়া নাম দিয়ে। এখন আমরা এই জায়গায় কাজ করলাম কি, যে আরেকটা ইমিউটেবল ভেরিয়েবল ক্রিয়েট করলাম সেকেন্ড ট্রাই নামে। এখানে এটা কিন্তু ইমিউটেবল ভ্যালু, তার মানে আমরা একটা কনস্ট বা ফাইনাল টাইপ একটা ভ্যালু আমরা ক্রিয়েট করছি। এখানে আমরা কি করলাম, দুইটা পার্থক্য দেখেন, এখানে একটা ওয়ার্নিং সাইনটা আসছিল নিচের দিকে একটা, কিন্তু এখানে কোনো ওয়ার্নিং সাইন নাই, কেন নাই? এবং ঠিক একইভাবে এটা দেখেন, এটা অটোমেটিকলি আইডি ডিটেক্ট করতে পারছে যে এটাতে এটা ফলস হবে, মানে এই পোর্শনটা ফলস। কেন ফলস? বিকজ ইউজার নামে অলরেডি ভ্যালু আছে। কেন ভ্যালু আছে? বিকজ আমরা রিঅ্যাসাইন করছি, আমাদের একটা নাম দিছি এখানে। তো এটার কারণে যে কাজটা হয়েছে, এর পরের অংশটা বা এই পুরো অপারেন্টটা আর ইউজ করতে করা লাগতেছে না, বা এটা কাজই করবে না। কেন কাজ করবে না? ইউজার নেমটা সব সময় বাই ডিফল্ট এটা ট্রু হয়ে যাবে, কারণ ইউজার নেমে একটা ভ্যালু অলরেডি আছে। যদি আমরা এটাকে কিছু ভ্যালু দিতাম না, ফর এক্সাম্পল এটা আমি কমেন্ট করে দিই, তখন কি হতো? ঠিক একই কাজটা আমাদের হতো, কারণ আমরা জানি ইউজার নেমে নাল ভ্যালুটা আছে। সো এইখানে আমরা অটোমেটিকলি আমরা জানি বা আইডি ধরে নিতেছে যেহেতু এটা নাল, সো এর পরে অংশটা এক্সিকিউট হবে। ক্লিয়ার? জি স্যার। সো দেখেন, আপনি যদি কনসোলে দেখেন, এখানে ওয়েলকাম গেস্ট ইউজার, বিকজ আমাদের ইনিশিয়ালি এটা নাল ছিল, বাট এখন আমাদের কিছু ভ্যালু আছে, সো আমরা এটাকে এখন আমরা ওই জিএনএমটা প্রিন্ট করতে পারতেছি। আচ্ছা, আর একটু আমরা যাই কিছু ফাংশনে। আচ্ছা, সো এখানে আরেকটা ফাংশন আমরা বলি এক্সটেনশন ফাংশন। কেন এক্সটেনশন ফাংশন? আমরা নরমালি একটা ফাংশন দেখে আসছি এই জায়গায়, ফর এক্সাম্পল এই যে রিড ইউজার, আমরা কিভাবে ফাংশনটাকে আবার রিউজ করতে পারি বা এটাকে আমরা এক্সটেন্ড করতে পারি, এটাকে আমরা জাভাতে আমরা জানি, বা ওপিতে প্রিন্সিপাল আমরা জানি মেথড ওভাররাইডিং আমরা বলি। তো ঠিক সিমিলার কনসেপ্ট এখানেও আমরা সেম মেথডটাকে আমরা ইউজ করতে পারি, পাশাপাশি আরো কিছু এক্সট্রা কিছু এক্সটেনশন আমরা ইউজ করতে পারি, এই জন্য আমরা বলি এটাকে এক্সটেনশন ফাংশন। কিভাবে এটা কাজ করে যদি খেয়াল করেন, এখানে আমরা যে কাজটা করতে সেটা হলো যে আমরা স্ট্রিং ডট অ্যাড এক্সপ্লেনেশন, সো এইখানে একটা আমরা অটোমেটিকলি বা একটা এক্সট্রা ফাংশন আমরা ইউজ করতেছি যার রিটার্ন টাইপ স্ট্রিং হবে, এবং এইখানে আমরা ওই ইন্ডেক্সটা বা আমরা বলি যেটাকে বলি আমরা ভ্যালু বলতে পারি বা আর্গুমেন্ট বলতে পারি, এখানে টাইমস নামের একটা ভেরিয়েবল আমরা নিলাম যার রিটার্ন টাইপ হবে ইন্টিজার, এবং আমরা একটা ইনিশিয়াল ভ্যালু 1 দিয়ে রাখছি, তার মানে টাইমসটা হবে একটা ইন্টিজার টাইপের ভ্যালু, তার ইনিশিয়াল ভ্যালু 1। আচ্ছা, এখন আমরা এখানে যে একটাকে আমরা বলছিলাম স্লাইডে যে শর্ট হ্যান্ড অপারেটর আমরা ইউজ করতেছি ফাংশনের ক্ষেত্রে। আর আমরা জানি যে দুইটা ভাবে আমরা ইউজ করতে পারি, একটা হলো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর তার রিটার্ন টাইপ দিয়ে বা রিটার্ন লিখে দেন আমরা রিটার্ন করতে পারি, বা আমরা বলতেছিলাম শর্ট হ্যান্ডে আমরা কিভাবে ইউজ করবো, শুধুমাত্র ইকুয়াল দিয়ে যে জায়গাটা রিটার্ন করবো বা যে জিনিসটা আমরা লিখবো ওই জায়গাটা লিখলেই আমরা অটোমেটিকলি শর্ট হ্যান্ড হয়ে যায়। তো এখানেও সেম জিনিসটা আমরা যে কাজটা করলাম, যে অ্যাড এক্সপ্লেনেশন যেটা আমরা দিলাম, এইটা হবে কি টাইপের, একটা স্ট্রিং এর, দ্যাট মিন্স একটা স্ট্রিং ক্লাস বলি বা স্ট্রিং যে অলরেডি আমরা মেথড আছে, যে এই যে ক্লাস দেখেন স্ট্রিংটা যেটা বাই ডিফল্ট কটলিনের ক্লাস স্ট্রিং বা অন্যান্য আরো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে আমাদের সবাই বলি এটাকে স্ট্রিংই বলি। তো ওই স্ট্রিং যেটাকে আমরা এই ডাবল কোটেশনের ভিতরে বলি বা এটা যে ভ্যালু এটাকে আমরা বলি স্ট্রিং। তো আমরা বলতেছি তাতে এই এই ক্লাসটা যেটা আমরা স্ট্রিং নামে চিনি, তাতে আমরা আরেকটা এক্সটেনশন ইউজ করতেছি যাকে আমরা বলতেছি নাম দিচ্ছি অ্যাড এক্সপ্লেনেশন। আচ্ছা, তো ওইটাতে আমরা কি করলাম, একটা ভ্যালু টাইমস আমরা ক্রিয়েট করলাম বা আমরা অ্যাসাইন করলাম, যেটা আমরা বললাম কি যে দিস মিন্স আমরা বললাম যে আমরা জাভাতে দেখছি যে যখন আমরা রেফারেন্স ইউজ করি কোন একটা অবজেক্টের দিস ডট সামথিং এরকম ইউজ করি, বা দিস বলতে আমরা বুঝি ওই অবজেক্টের রেফারেন্স। তো ঠিক এখানেও সেম কনসেপ্ট, দিস বলতে আমরা বলতেছি যে এইখানে আমরা যে কাজটা করতেছি বা এই যে স্ট্রিং তার সাথে আমরা কি করব, এক্সপ্লেনেশন একটা অপারেটর এজ এ স্ট্রিং আকারে আমরা কতবার রিপিট করব, যতবার আমরা টাইমসে ডাটাগুলো যে ভ্যালুতে থাকবে। বাই ডিফল্ট আমরা জানি ওয়ান্স দিছি, বাট আমরা যদি কোনো একটা জায়গায় যখন এটাকে রিউজ করব তখন যদি আমি এটাকে ফর এক্সাম্পল এখানে আমি 3 ইউজ করছি, তার মানে কি এখানে 3 বার
ওই সাইনটা রিপিট হতে থাকবে কার সাথে, দিস এর সাথে। দিস কোনটা, যে ভ্যালুটা আমরা এখানে স্ট্রিং এ পাঠাবো বা যে ভ্যালুটা আমরা অলরেডি দিব ওই ফাংশনের সাথে, ঠিক ওই ফাংশনের সাথে আমরা 3বার বা যতবার আমাদের ইচ্ছা, যতবার আমরা এখানে টাইমস এর ভ্যালুটা দিব ততবার এটাকে আমরা প্রিন্ট করতে থাকবো বা এটাকে আমরা ইউজ করতে থাকবো। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দুইটা এক্সাম্পল দেখেন, যে আমরা হ্যালোর সাথে কি করলাম, ডট ওই মেথডটাকে ইউজ করলাম। যখন আমরা এটাকে ইউজ করলাম আমরা কিন্তু কোনো ভ্যালু দেই নাই, কারণ আমরা জানি যে মেথডে যদি কোনো কিছু আমরা ভ্যালু না দিই, কোনো আর্গুমেন্টের ভ্যালু বাই ডিফল্ট যদি ভ্যালু থাকে তাহলে ওটা আমাকে আর এরর দেখাবে না। যদি আমরা এখানে কোনো ভ্যালু না দিতাম, ফর এক্সাম্পল এখানে, তাহলে আমাকে এরর দেখাবে। কেন এরর দেখাবে? বিকজ আমরা কোনো ডিফল্ট ভ্যালু দেই নাই। সো আমাকে মাস্ট বি টাইমস এর একটা ভ্যালু এখানে পাস করতে হবে। সো আমি কি করলাম, পাস 1 পাস করলাম। সো এইটা যে কথা, আমরা যাতে এটাকে বাই ডিফল্ট রাখতে পারি, আমরা এটা কি করলাম, যে বাই ডিফল্ট একটা ভ্যালু আমরা 1 দিয়ে রাখলাম। যখন আমরা এটাকে ইউজ করব এই মেথডটাকে, তখন হবে কি, স্ট্রিং এর পরবর্তীতে যে ডট দিয়ে আমরা যখনই এটাকে আমরা ইউজ করব, তখন আমরা এটাকে বাই ডিফল্ট একবার লিস্ট এই সাইনটাকে প্রিন্ট করাতে পারবো বা এটাকে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, কিভাবে, আমরা যখন আমরা এখানে 3বার দিলাম টাইমস 3, তখন সে কি করলো, এইখানে যে স্ট্রিং ভ্যালু থাকবে তার সাথে এক্সটেনশন হিসেবে এইখানে যে মেথড আছে বা ফাংশন আছে, ওই ফাংশনটা সে এক্সিকিউট করবে। এখন এখানে আমরা বলছি যে 3বার, এবং আমরা বলতেছি এখানে রিপিট ততবার হবে যতবার টাইমস এর ভ্যালু থাকবে। সো 3বার মানে হলো আমাকে এখানে 3বার সেইটা ভ্যালু দিবে। আমি যদি এখানে এটাকে ডাবল করে ফেলতাম বা ফর এক্সাম্পল আমি এটাকে 2বার দিতাম, তার মানে কি 2টা বাই ডিফল্ট থাকবে একবারের জন্য, 3বার হলে এটাকে 6বার হয়ে যেত। যখন আমরা এটাকে প্রিন্ট করলাম তখন আপনি যদি খেয়াল করেন এখানে হ্যালোর সাথে একবার, কিন্তু আমরা যখন এখানে ভ্যালু দিয়ে রাখছি যে এটাকে 3বার আমরা রিপিট করাবো, তো তখন যে জিনিসটা হবে, এই স্ট্রিং এর সাথে এখানে যাই স্ট্রিং দেন না কেন তার সাথে আমরা বলতেছি এক্সটেনশন হিসেবে এটাকে 3বার আমরা প্রিন্ট করাবো বা 3বার এটাকে আমরা চালাবো। সো এই 3বার আমরা এই স্পেসিফিক সাইনটা আমরা পেয়ে গেছি। ক্লিয়ার কিনা এই এক্সটেনশন ফাংশন সম্পর্কে? জি স্যার, লুপের মতোই। হ্যাঁ, লুপের মতোই। শুধু একটা কিরকম, যে আমরা লুপে কি কাজ হয়, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, দেন ভেরিয়েবলের মতো আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত এটাকে চলতে থাকে। বাট এইখানে আমরা ফাংশনের সাথে লুপ ইউজ করতেছি, যে ফাংশন সাথে যদি আমরা কোনো অ্যাডিশনাল কিছু আমরা ইউজ করতে চাই, তখন আমরা অনেক সময় হতে পারে এরকম যে কোনো একটা কেসে যে শুধুমাত্র ফর এক্সাম্পল এরকম হলো যে আপনি লগ ইন করলেন। সো আপনি একটা জায়গায় লগ ইন করছেন, আপনি যদি অ্যাডমিন ইউজার হন, আপনাকে একটা ডিফারেন্ট জায়গায় বা ফর এক্সাম্পল ডিফারেন্ট একটা মেসেজ দেখাবে যে ফর এন অ্যাডমিন আপনাকে একটা মেসেজ দেখালো, পুশ নোটিফিকেশন বা সামথিং কিছু দেখাইলো, আমরা একটা ধরে নেই। সো আপনার কি হলো, আপনি যদি অ্যাডমিন হন আপনাকে কি করবে, একটা স্পেসিফিক মেসেজ দেখালো, ফর এক্সাম্পল ওয়েলকাম অ্যাডমিন। যদি অ্যাডমিন না হন তাহলে মানে যে ইউজার থাকবে ওই ইউজারটা দেখা গেলো যে ইউজার নাম দেখালো। সো আমরা এখানে কি করতে পারি, একটা এক্সটেনশন ফাংশন ইউজ করতে পারি বা অনেকভাবে করতে পারি। আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বললাম এটা। তখন আমরা এখানে একটা ইফ এলস কন্ডিশন দিতে পারি বা ইউজারের রোলের উপর ডিপেন্ড করে আমরা একটা মেসেজ দিতে পারি, অথবা আমরা এখানে এই ধরনের একটা এক্সটেনশন ফাংশন ইউজ করতে পারি যে যখন আমরা চেক করতে পারি যে যদি ইফ এটা সুপার অ্যাডমিন হয় ওই ইউজারটা, তাহলে আমরা কি করব, তাকে ওই অ্যাড এক্সপ্লেনেশন বা ওইরকম একটা মেসেজ আমরা এক্সট্রা ফাংশন, যেটা এক্সটেনশন ফাংশন, ওটাকে আমরা এখানে প্রিন্ট করতে পারবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসি আমরা অনেক সময় জানি যে ল্যামডা ফাংশন, আমরা একটা ওয়ার্ড শুনছি এডব্লিউএস এর, যেটা খুব পপুলার হয়েছে, যে শুধুমাত্র ওই। সো এখানে আমরা ল্যামডা কিওয়ার্ডটা আমরা পাই কটলিনে। সো আমরা দেখে আসলে এটা কিভাবে কাজ করে। সো এইখানে আমরা 3ভাবে ম্যাপিং প্লাস ল্যামডার এক্সটেনশনটা আমরা ইউজ করছি এখানে। সো আমরা এর আগে ম্যাপিং দেখছি এখানে, যে ম্যাপিং কিভাবে কটলিনে কাজ করে। এখানে ছিল ম্যাপিং। সো আমরা মিউটেবল ইমিউটেবল দুইটা এই টাইপের ম্যাপিং আমরা দেখছি। এখন আমরা আসি ম্যাপিং এর সাথে কিভাবে ল্যামডা আমরা ইউজ করব। আচ্ছা, সো এখানে আমরা যে কাজটা করলাম, একটা ইমিউটেবল লিস্ট রেডি করলাম যেটাতে 5টা ভ্যালু আছে এবং 1 2 3 4 5, খুবই সিম্পল একটা ভ্যালু যেটাকে আমরা নাম দিছি নাম্বারস। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করছি দেখেন, আগে বলছি যে এখানে আমরা শর্ট হ্যান্ড বা আমরা যদি ল্যামডার সাথে ম্যাপিংটা ইউজ করতেছি, কেন ম্যাপিং করতেছি, কারণ আমরা এখানে লিস্ট বলি বা কালেকশন বলি, যেটাই বলি না কেন, আমরা এখানে আমরা যখন তাকে ম্যাপ নাম দিয়ে জানতেছি, তখন আমরা বলতেছি যে দুইটা ভাবে আমরা ইউজ করতেছি। একটা হলো এই জায়গায় ছিল, আমরা যখন এটাকে নর্মালি ম্যাপ অফ ইউজ করতেছি তখন আমরা বলতেছি এটাকে ইমিউটেবল, যখন আমরা মিউটেবল দিতেছি তখন আমরা বলতেছি মিউটেবল টু মিউটেবল ম্যাপ। সো এইখানে আমরা যখন ইউজ করতেছি নিচের দিকে,
এখানে আমরা অলরেডি আমরা জানি যে লিস্ট অফটা একটা ইমিউটেবল। আমরা এখানে কি করলাম যে যেহেতু আমরা জানি এটাকে আমরা ইউজ করতে পারি না বা আমরা জানি এটাকে চেঞ্জ করতে পারবো না এই লিস্ট অফকে, এখন আমরা সেখানে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতেছি আমরা দেখি। আমরা এটাকে বলতেছি ল্যামডা ফাংশন বা আমরা বলতেছি ল্যামডা কিওয়ার্ড আমরা বলতেছি, যেটাতে আমরা করতেছি যে নাম্বারস ডট ম্যাপে আমরা একটা কাজ করতেছি যে যাই থাকবে না কেন নাম্বারের ভিতরে তার সাথে আমরা বলতেছি এটাকে আবার গুণ করতেছি, তার মানে কাইন্ড অফ স্কোয়ার ইউজ করতেছি। যে লিস্ট অফে আমরা জানি এটাকে ইমিউটেবল, আমরা এখন এটাকে ম্যাপিং করে প্রত্যেকটা টাইমসে বা প্রত্যেকবার আমরা কি করতেছি স্কোয়ার করতেছি। কিভাবে? ওয়ান এর ভ্যালুটাকে আমরা বলতেছি এই ইট, যেটা বলি আমরা নর্মালি এটাকে আমরা ইটারেশন বলি। সো এই এগেইনস্টে বা এই ম্যাপের ভিতরে এই ইটটা এক্স্যাক্টলি এই ইন্ডেক্সের ভ্যালুটা রিপ্রেজেন্ট করে। দ্যাট মিনস লিস্ট অফ এর যে প্রথম ইন্ডেক্স। সো এইখানে আমরা এটাকে যখন ইট নামে জানি আমরা বলতেছি এটাকে ইটারেশন আকারে এটাকে রিপ্রেজেন্ট করতেছি। সো আমরা ইট ইন্টু ইট, তার মানে হলো আমরা সেম পয়েন্টে বা সেম টাইমে আমরা 1 × 1 করতেছি। তার মানে এই নাম্বারস ডট ম্যাপ বা স্কোয়ার যখন আমরা এটাকে প্রিন্ট করাবো তখন আমরা নর্মালি পাবো 1 × 1 যে ভ্যালু আসবে ওইটা, 2 × 2, 3 × 3, 4 × 4, 5 × 5। দেখি আমরা এটাকে আসতেছে কিনা। আচ্ছা, প্রথমে আমরা কি কাজটা করলাম, এইখানে অরিজিনাল ভ্যালুটা প্রিন্ট করলাম 1 2 3 4 5। এখানে আমরা ম্যাপিং করলাম যে আমরা এটাকে চেঞ্জ করতেছি। আচ্ছা, কিভাবে চেঞ্জ করতেছি? বিকজ আমরা বলেছি যে এইখানে আমরা ম্যাপিং করব প্লাস আমরা ল্যামডার শর্ট হ্যান্ড ইউজ করব যাতে করে আমরা এটাকে রিইউজ করতে পারি ইভেন দো এটা কি ইমিউটেবল ভ্যালু। আচ্ছা, সো আমরা যে কাজটা করলাম এটাকে স্কোয়ার করলাম, আবার ঠিক একইভাবে এখানেও আমরা একটা কাজ করলাম যে ডাবল করলাম। কিভাবে ডাবল? যে নাম্বারটাই থাকবে এখানে ম্যাপিং এ, সো আমরা এখানে যেভাবে আমরা ইট ইউজ করছি ঠিক একইভাবে আমরা সেম ইটারেশনটা এখানে নাম দিছি আমরা কি নাম্বার। সো সেম জিনিসটা আমরা কি করতেছি শর্ট হ্যান্ড আবার একটা ইউজ করছি যে নাম্বারের ভ্যালুগুলা বা নাম্বারে যে ভ্যালু থাকবে সেটা আমরা কি করব নাম্বার ইনটু 2। তার মানে হলো এইটাকে আমরা এট এ টাইম আগে স্কোয়ার হয়েছিল, এখন আমরা 2 দিয়ে গুণ করতেছি 1 × 2, 2 × 2, 3 × 2, 4 × 2, 5 × 2। তার মানে প্রত্যেকবার ডাবল ডাবল করে ভ্যালুগুলা দিবে। সো আমরা একটা বলতেছি দুইটাকে দুইভাবে আমরা বলতেছি, একটা বলতেছি আমরা এক্সপ্লিসিট ল্যামডা, একটা বলতেছি নরমাল ল্যামডা যেটা আমরা শর্ট হ্যান্ড দিয়ে বলতেছি। সো দুইটার কাজ কি, আমরা এটাকে রিমডিফাই করতেছি একটা ইমিউটেবল লিস্টকে। কিন্তু এইখানে আমরা নরমালি যেটা করতেছি আমরা কিন্তু তাকে চেঞ্জ করতেছি না, ভালো করে খেয়াল করে দেখেন, আমরা কিন্তু নাম্বারসকে চেঞ্জ করতেছি না, আমরা চেঞ্জ করতেছি কি নাম্বারস এর ভ্যালুগুলোকে চেঞ্জ করে আরেকটা ভেরিয়েবলে রাখতেছি, এটা স্কোয়ার নাম দিছি বা ডাবল। তার মানে আমরা কিন্তু এটা আগের জায়গা মতো কিন্তু ইমিউটেবল আছে। ঠিক একইভাবে এগুলোকে আমরা ইমিউটেবল করতেছি ভ্যালু দিয়ে ফাইনাল করে রাখতেছি, বাট এট এ টাইম দেখেন তিনটাকে আমরা তিনভাবে চেঞ্জ করছি কিন্তু আমরা অরিজিনাল যে ভ্যালুটা আছে 1 2 3 4 এটাকে আমরা চেঞ্জ করতেছি না, যেটা ইমিউটেবল হয়ে গেছে। যদি এখানে খেয়াল করেন অরিজিনালে 1 থেকে 5 পর্যন্ত আমরা প্রিন্ট করাইলাম, দেন আমরা স্কোয়ারে 1 প্রত্যেকবার আমরা এর দ্বিগুণ আমরা প্রিন্ট করাইছি। সো 2 1 4 9 16 25 দেন 2 4 6 8 10 এরকম বারবার প্রিন্ট হয়েছে। এটা ছিল আমাদের মোটামুটি ল্যামডার কাজ, যেটা আমরা বারবার ট্রিগার করতেছি যে আমরা একই সাথে আমাদের মতো করে ফাংশন জেনারেট করতেছি এবং ইমিউটেবল লিস্টকে আমরা ডিফারেন্ট ভাবে জেনারেট করতেছি। আচ্ছা, এখন আসি আরেকটা জিনিস, আমরা এখানে আমরা আরেকটা কাজ করতেছি। দেখেন এখানেও সেম একটা ল্যামডা ফাংশন আমরা ইউজ করছি। বাবা আমার ল্যামডা ফাংশন আসতে আসলে এটা ল্যামডা ফাংশন না ল্যামডা আমরা বলবো এটাকে কি বলতে পারি কিওয়ার্ড আমরা বলতে পারি বা আমরা ল্যামডার ফাংশনালিটি বলতে পারি। ফাংশন ডিফারেন্ট জিনিস। আচ্ছা ওকে, আমরা যেটা বলছি এখানে ইভেন স্কোয়ার, যেটা আমরা বলতেছি যে নাম্বারস এর এখানে আমরা ফিল্ডটা ইউজ করতেছি যে যদি ওই পার্টিকুলার ভ্যালুটা যে ইটারেশন ভ্যালু আছে 1 2 3 4 এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 0 পাই, যেটা আমরা বলছি ইভেন নাম্বার। সো আমরা ইভেন নাম্বার জন্য বলতেছি যে যদি ইভেন নাম্বার থাকে ওই নাম্বার লিস্টে, যেটা এটা 1 থেকে 5 যেমন এখানে আসবে 2 এবং 4, তাকে আমরা কি করতেছি ডাবল করতেছি 8 × 8। তার মানে তখন আমরা ম্যাপ করতেছি কি, তখন আমরা করতেছি 2 × 2 এবং 4 × 4, যেটা আমরা আসবে নরমালি 4 এবং 16। সো আমরা শুধুমাত্র ইভেন্ট ডাটাকে কন্ডিশন দিয়ে ফিল্টার করতেছি, দেন আমরা কি করতেছি তাকে আমরা নরমালি এটাকে আমরা মাল্টিপ্লাই করতেছি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, আমরা আরেকটা ভাবে এটাকে বলতে পারি, যেটা হলো আমরা কাইন্ড অফ এটাকে ফাংশন বলতে পারি আমরা। সো এখানে
ল্যামডা ফাংশন বলতে আমরা এটাকে যেভাবে মিন করি নরমালি, যেটা আমরা ট্রিগার করি ব্যাক এন্ডে, ওই ফাংশনের মতো না, বাট এটাকে আমরা কাইন্ড অফ বলতে পারি এক্সপ্রেশনে বলতে পারি, যে এক্সপ্রেশন যেভাবে আমরা ডিক্লেয়ার করি, তো ওই রকম ল্যামডা এক্সপ্রেশন এটা আমরা বলতে পারি যে এটা ল্যামডার মতো কাজ করতেছে, ইটারেশনের মতো। আচ্ছা, সো এখন আমরা আসি দেখি তার বাকি কাজগুলো আমরা বলি, যে আরেকটা বাকি রয়ে গেছে, সেটা হলো ডিক্লারেশন কিভাবে আমরা স্ট্রাকচার করতে পারি একটা ফাংশনের বা একটা ক্লাসের। আচ্ছা, সো এখানে একটা দেখেন, অলরেডি আমরা স্লাইডে দেখছিলাম এটাকে, যে এখানে একটা ডাটা ক্লাস আছে, যে এখানে আমরা তিনটে ভেরিয়েবল আমরা দিছি, একটা হলো নেম, একটা এজ এবং একটা কান্ট্রি। এখন আসি আমরা এটাকে কিভাবে ইউজ করতেছি। আমরা অলরেডি জানি ফাংশনে আমরা এটাকে আর্গুমেন্টে আমরা অলরেডি ভ্যালুগুলোকে আমরা ইউজ করছিলাম এই জায়গায়, যে যদি বাই ডিফল্ট ভ্যালু না দেয়া থাকে তাহলে আমরা এটাকে মাস্ট দিতে হবে, আর যদি না দেয়া থাকে তার মানে তখন আমরা এটাকে না দিলেও অটোমেটিকলি সে ওই ভ্যালুটাকে নিয়ে নিবে। ঠিক একইভাবে এখানে আমরা যদি যাই এই জায়গায়, আমরা দেখে নিই আমরা কি করতেছি, এটা অনেক। সো আমরা যদি খেয়াল করি, এখানে আমরা অলরেডি জানি নেমে কোনো ভ্যালু দেওয়া নাই, এই যে ভ্যালু দেওয়া নাই, কান্ট্রিতে ভ্যালু দেওয়া নাই। তার মানে যখন আমরা এই ক্লাসটার অবজেক্ট ক্রিয়েট করব বা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, যেভাবে আমরা জানি না কেন, সো তখন আমাদের মাস্ট বি, বা এটাকে আমরা যখন ইউজ করবো তখন মাস্ট বি আমাদের কি করতে হবে, এই তিনটা আর্গুমেন্টের ভ্যালু দিতে হবে। সো এখানে তিনটা আর্গুমেন্ট আমাদের কি ছিল, নেম, এজ এবং কান্ট্রি। আইদার আমরা এটা ভাবে ডিরেক্টলি ভ্যালু দেই অথবা ভ্যালু লিখে, ফর এক্সাম্পল আমি যেভাবে লিখছিলাম যে নেম ইকুয়াল রাহিম, যেভাবে আপনাদের প্রেফারেন্স হয় ওইভাবে দিতে পারবেন। মানে অনেকগুলো ওয়ে আছে এটাকে স্ট্রাকচার করার। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, এখানে আমরা কি করলাম, একটুকে আমরা জানলাম, আমরা বলতেছি এটাকে স্ট্রাকচারিং করা, যে আমরা ইউজারের ভিতরে ভ্যালু দিলাম, নাম, এজ এবং কান্ট্রি। এখন আসি এর উল্টোটা, আমরা ডিস্ট্রাকচার কিভাবে করবো একটা ফাংশন থেকে ভ্যালু গুলা। এখানে খেয়াল করেন, আমরা এটাকে বলতেছি ডিস্ট্রাকচার। কেন বলতেছি, আমরা যে কাজটা করলাম, আমরা তিনটা ভ্যালু নিলাম বা ভেরিয়েবল নিলাম, যেটাকে আমরা বলতেছি নেম, এজ, কান্ট্রি, এবং ওইখানে অ্যাসাইন করতেছি কাকে, দেখেন ইউজারকে। আবার এই ইউজারটাকে, এই যে একটা ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করছিলাম বা অবজেক্ট ক্রিয়েট করছিলাম ইউজার ক্লাসের, তার মানে ইউজার ক্লাসের একটা অবজেক্ট, ছোট হাতের ইউজার, যে একটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে, যেখানে ভ্যালু আছে একটা অবজেক্ট, ইউজার অবজেক্ট, এবং তার ভ্যালু আছে রাহিম, তারপর এজ হিসেবে 22, দেন কান্ট্রি বাংলাদেশ। এখন আমরা যখন এখানে আরো তিনটা ভ্যালু ইউজ করতেছি, আমরা বলতেছি কি বলতেছি, যে নেম, এজ, কান্ট্রি, তিনটা ভ্যালুর ভ্যালুগুলো হবে, তিনটা ভেরিয়েবলের ভ্যালুগুলো হবে ইউজার। কেন ইউজার এবং কিভাবে আমরা ইউজার হলো, কারণ আমরা জানি যে ইউজারের প্রথম ভ্যালু হলো নেম, দেন এজ, দেন কান্ট্রি। ঠিক একইভাবে আমরা কি করলাম, সেম স্টাইলে আমরা স্ট্রাকচার করলাম, যে নেম, এজ এবং কান্ট্রি, যাতে ভ্যালু দিলাম ইউজার, কারণ আমরা জানি ইউজারের অবজেক্টের ভিতরে নেম যে প্রপার্টি আছে, এই যে প্রপার্টি নেম, এটা মানে হলো রাহিম, এই যে প্রপার্টি আছে, এজ প্রপার্টি মানে 22, কান্ট্রি যে প্রপার্টি আছে এটা হলো বাংলাদেশ। ফর এক্সাম্পল আমরা যদি এখানে এটাকে আচ্ছা, সো দেখেন একটা জিনিস, এখন আমরা দেখেন এররটা আসতেছে কিনা। দেখেন এখানে কি দিয়েছে, যে আমরা জানতাম যে ইউজার অবজেক্টের ভিতরে হলো নেম, দেন এজ, দেন বাংলাদেশ, কিন্তু আমরা যখন এইখানে ডিস্ট্রাকচার করতেছি আমরা বলতেছি প্রথম ভ্যালু কি হবে, এজ, কিন্তু ইউজার অবজেক্টের ভিতরে আমরা জানি প্রথম ভ্যালু হলো নেম। সো যখন আমরা এখানে এজ দিলাম, সে কিন্তু এখানে মিসম্যাচ পেয়ে আসলো, কেন, যেমন লেখাই আছে যে ভেরিয়েবল নেম এজ ম্যাচেস টু দ্য নেম অফ ডিফারেন্ট কম্পোনেন্ট। কেন ডিফারেন্ট কম্পোনেন্ট, কারণ আমরা জানি ইউজার ক্লাস, সরি ইউজার অবজেক্টের ভিতরে যে ভ্যালুটা আছে বা যে অবজেক্টটা আছে তার প্রথম ভ্যালুটা হলো নেম, তার প্রথম ভ্যালুর প্যারামিটার নেম হলো নেম, ভ্যালু হলো স্ট্রিং, কিন্তু এইখানে এসে আমরা বলছি এটাকে এজ, কিন্তু এটা ক্ষেত্রে মিলতেছে না, সো আমরা এখানে মাস্ট একটা এরর আসতেছে, বা এরর বলতে আমাদের একটা এটাকে বলে আমরা ওয়ার্নিং দিতেছে যে এটা মিলে নাই। সো যখন আমরা এটাকে কাজ করতে যাবো তখন তো এই ভ্যালুগুলো ডিফারেন্ট আসবে, যে নেম এর জায়গায় আসবে এজ, এজ এর জায়গায় আসবে নেম, এরকম চলে আসবে। আচ্ছা, তো আমরা দেখি প্রথমে আমরা এখানে যদি আমরা প্রিন্ট এখানে কাজ করতেছি, যখন আমরা তখন দেখতেছি আমরা রহিম, এজ 22, কান্ট্রি বাংলাদেশ আছে। এখন যখন আমরা একটু উল্টো ভাবে ইউজ করলাম, দেখি আমাদের ভ্যালুগুলো কিভাবে আসে। খেয়াল করে দেখেন এইখানে সে যেহেতু এই যে আমরা জানি কি আসতেছে, নেম আসতেছে, আমরা জানি ইউজারের প্রথম ভ্যালুটা নেম, সো সে এখানে এই যে ভ্যালুতে বা এই যে ভেরিয়েবলে কি রাখছে, রাহিম, কিন্তু আমরা জানি যে আসলে এটা কিন্তু এই যে ভ্যালু না, এটা হলো নেম ভ্যালু। আপনি যদি সেম না দিতে পারেন বা অন্যভাবে দেন বা অন্য কিছু দেন, তার মানে অটোমেটিকলি সে ধরে নিছে এই ভ্যালুয়েবল নাম হলো এজ, কিন্তু ভ্যালু এই জায়গাতে আসবে। সো দেখেন নেমে আমার আসছে 22, এজে আসছে রাহিম,
তার মানে এটা কিন্তু ডিস্ট্রাকচার হয়েছে বাট প্রপারলি ডিস্ট্রাকচার হয় নাই, প্রপারলি নাইমিং কনভেনশনটা ভুল হয়েছে। আপনি যে জায়গায় যে নাম দেওয়া দরকার ওই জায়গাটা ভুল হয়েছে, এই জন্যই অটোমেটিকলি আইডিটা এটাকে কি বলে আমরা আহ, কি বলবো, আমরা এটাকে বলবো যে এটা অটোমেটিকলি সে ডিটেক্ট করতে পারছে যে আসলে আমার এখানে মিসম্যাচ হয়ে গেছে। সো আপনি চাইলে এখানে নাম ফর এক্সাম্পল আমি দিলাম যে ইউজার নেম, তাহলে একটু মোটামুটি বললাম যে এটা একটু ডিফারেন্ট ভাবে আসলো। এখন আসি দেখি এটা কাজ করে কিনা। দেখেন অলরেডি আমার এরর আসতেছে কি জন্য, কারণ ইউজার নেমের কোনো ভেরিয়েবল এই জায়গায় নাই। যদিও আমরা অলরেডি এজ আছে, নেম আছে, কিন্তু ইউজার নেম বা আমি যদি বলি ইউজার এজ দিলাম, ইউজার এজ, দেখেন ইউজার নেম ইউজার এজ নামে কোনো ভ্যালু আমাদের এখানে নাই। সো অটোমেটিকলি সে আমার এখানে ডিটেক্ট করতেছে যে এই ভ্যালুগুলা রং ভ্যালু, কারণ এখানে ইউজার নেমের কোনো ভ্যালু এখানে নাই। ক্লিয়ার? স্যার তাহলে এখানে ডিস্ট্রাকচারিং এর পারপাসটা কি বুঝি নাই। আচ্ছা, ডিস্ট্রাক্ট পারপাস হলো আমরা ক্লাসে আমরা জানি 3টা ভ্যালু আছে, ঠিক না? আমরা তো ক্লাসে এরকম হতে পারে যে ক্লাসের ভিতরে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন ক্লাসে আমরা কিরকম দিই, জাভা ক্লাসে আমরা ক্লাস ডিক্লেয়ার করে দেন ভিতরে আমরা দিই তার রিটার্ন টাইপ, দেন আমরা তার ভ্যালুগুলো দিই বা না দিই, এরকম থাকে, দেন আমরা এটাকে ইউজ করি। এখন আসি ডিস্ট্রাক্ট কেন আমরা ইউজ করবো। আচ্ছা, আর একটা জিনিস আছে দেখেন, এখানে আমরা যদি কান্ট্রিতে এটা কন্টিনিউয়াইজ করে ফর এক্সাম্পল আমরা এইভাবে ইউজ করলাম যে ইউজার ডট কান্ট্রি। আচ্ছা, সো পার্থক্য খেয়াল করেন ভালো করে, যে ডিস্ট্রাকচারিং করার মানে হলো আমি এই ভিতরের ভ্যালুগুলাকে আলাদা আলাদা ভাবে ইউজ করা। আমরা যদি এই ভিতরের ফর এক্সাম্পল ইউজারের ভিতরে ভ্যালুগুলোকে আমরা ইউজ করতে যাই কোন একটা জায়গায়, আমার কি করতে হবে, প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, যেটা আমরা করলাম যে ইউজার নামে একটা অবজেক্ট, যেটা কাজ হলো জাভা, যার কাজ হলো যে ইউজারের ক্লাসের সবগুলা ভ্যালুকে নিয়ে আসা একসাথে। ডিস্ট্রাকচারিং এই জন্য কাজে লাগে যখন আমাদের সম্পূর্ণ ফর এক্সাম্পল সম্পূর্ণ ক্লাস আমার দরকার নেই, বা ওই ক্লাসের পার্টিকুলার ভ্যালু আমাদের দরকার, আমাদের পুরো ক্লাসটা দরকার নেই, পুরো ক্লাসের অবজেক্ট দরকার নেই, আমার শুধু দরকার ওই ক্লাসের পার্টিকুলার অবজেক্ট বা পার্টিকুলার মেথড বা পার্টিকুলার ফাংশন, আলাদা কিছুটা। সো শুধু ওইটাই আমার দরকার, আর কিছু দরকার নেই, তখন আমরা ডিস্ট্রাকচার করবো। তার মানে কি দাঁড়ালো যে আমরা একটা কি করলাম, যে একটা অলরেডি রেডিমেড কিছুকে ভেঙে ছোট ছোট অংশে পার্ট করলাম, দেন ওই ছোট অংশটাকে আমাদের পছন্দ মতো আমরা ইউজ করলাম। আপনি যদি রিয়েল লাইফে এটাকে চিন্তা করেন তাহলে জিনিসটাকে এরকম হতে পারে যে আমরা মোবাইলে চিন্তা করি, মোবাইলে আমরা বিভিন্ন পার্টস থাকে, ফর এক্সাম্পল ক্যামেরা, ফর এক্সাম্পল আইসি থাকে, বা চার্জার কানেক্টিং পোর্ট থাকে। সো আমরা কি করলাম, মোবাইলে সবগুলো পার্টসকে খুলে নিয়ে আসলাম, ডিস্ট্রাকচার করলাম, দেন আমরা কি করলাম, বা আমরা বলি এটাকে আমরা ডিসেম্বল করলাম, যেটা বলি আমরা। সো দেন আমরা কি করলাম, এটাকে অন্য জায়গায় ইউজ করলাম। আমরা আরেকটা ফোনের দেখা গেলো যে একটা নষ্ট বা একটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে আরেকটা ফোনের, আমরা কি করলাম, আরেকটা ফোনের ডিসপ্লে যেটা অলরেডি ভালো ছিল কিন্তু ওর আইসি চলে গেছে, আমরা ওই ফোনের যেটা ডিসপ্লে ভালো ছিল আমরা ওইখান থেকে ডিসপ্লেটা কালেক্ট করে কি করলাম, যেটা আমাদের যে ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে বাট আইসি ঠিক ছিল, ওইখানে আমরা এটা এসে অ্যাসেম্বল করতেছি, রিঅ্যাসেম্বল করতেছি। তখন যে কাজটা হইতেছে আমরা এটাকে আমরা বলি যে এটাকে পুরোটাকে খুলে বা পুরোটাকে আমরা ইউজ করতেছি। সো একই জিনিসটা এইখানেও আমরা বলতেছি, এটা ক্লাসকে আমরা ডিস্ট্রাকচার করতেছি, তার মানে ক্লাসকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতেছি, দেন আমাদের যে অংশটা দরকার, যে জায়গায় দরকার তাকে আমরা তার মতো ইউজ করতে পারি। এতে করে আমরা পুরো ক্লাসটাকে ইউজ করা লাগতেছে না। পুরো ক্লাসটা ইউজ করতে গেলে যে পরিমাণ মেমোরি দরকার বা যে পরিমাণ আমার কি বলে অবজেক্ট করা দরকার ছিল, ওইটাকে আমার এখন ইউজ করা লাগতেছে না। আমি শুধু ছোট্ট একটা অংশে ভাগ করে আমি তাকে আমার পছন্দ মতো ইউজ করতে পারতেছি। ক্লিয়ার? এই ক্লাসগুলোর ভিতরে কি মেথড ডিক্লেয়ার করা যায় না? অবশ্যই আছে, এটা শর্ট হ্যান্ড আমি করতেছি, আমি আস্তে আস্তে যাইতেছি, মানে যেহেতু কটলিন ওনাদের বোঝাতে গেলে একটু ইনিশিয়াল জিনিসগুলো আগে বুঝতে হবে যে কিভাবে ক্লাসগুলো ডিক্লেয়ার করতে হয়, দেন আস্তে আস্তে আমরা মুভ করবো যে আসলে কিভাবে ক্লাসের ভিতরে ফাংশন, দেন ফাংশনের ভিতরে আরো বেশি কিভাবে আমরা ল্যাম্বডা ফাংশন ইউজ করবো, এগুলো আস্তে আস্তে যেতে হবে আর কি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই যে এখানের মধ্যে যে ডিস্ট্রাকচারিং যেটা তুমি বলতেছো, এখানে যে নেম ধরো একটু আগে নেমের জায়গায় এজ দিছিলা, আচ্ছা এটা কি ডাটা টাইপ দিয়ে পাইতেছে নাকি এই ভেরিয়েবল নেম দিয়ে পাইতেছে? এটা ইনডেক্স দিয়ে, নেম এবং ইনডেক্স দিয়ে, মানে ভেরিয়েবল নেম এবং ইনডেক্স দিয়ে। কারণ আমরা জানি যে ইউজারের 0 ইনডেক্সে নেম আছে, 1 ইনডেক্সে এজ আছে, 2 ইনডেক্সে কান্ট্রি আছে। সো যখন আমরা এই জায়গায় ডিস্ট্রাকচার করতেছি, আমরা বলতেছি ইউজারের সকল ডাটাগুলো ডিস্ট্রাকচার করতেছি, তার মানে আমরা জানি অটোমেটিকলি 0 ইনডেক্সে নেম আছে। সো যখনই আমরা এই জায়গায় কোনো ভ্যালু দিব, সে অটোমেটিকলি 0 ইনডেক্সে ভ্যালুগুলো নিবে।
আচ্ছা, জিরো ইন্ডেক্সের ভ্যালুগুলো তখন নেইমে নিতেছো, তো নেইমের পরিবর্তে অন্য নেম 2 দিলেও তো কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে যদি নেইমের জায়গায় নেম 2 দেই দিলেও তো সমস্যা হওয়ার কথা না। সমস্যা হবে বিকজ এই যে ভ্যালুটা আছে এটা কিন্তু এখানে কোনো ইতে পাই নাই বা এখানে কোনো ভেরিয়েবলের নেম নাই। আচ্ছা, তো না এখানে যে নেম দিছো তুমি, ঠিক আছে, এই নেমটা কি তুমি লেখছো ওই যে ইউজারের ভিতরে নেম যেটা লেখছো? জি এটা ভিতরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নেমটা লেখছো এটা আমার সাজেশন দিতেছে, সাজেশন এটা সাজেশন দিতেছে। জি সাজেশন। আচ্ছা, তো এটা তো সাজেশন দিতেছে কারণ যে উপরে ইউজার ক্লাসের মধ্যে তুমি নেম লেখা আসছো, এর জন্য সাজেশন দিতেছে, ঠিক আছে? মানে গ্রে কালারটা হচ্ছে সাজেশন নাকি? হ্যাঁ সাজেশন। আচ্ছা, তো এখানে এখন আমার কথা হচ্ছে যে এখানে যে নিচে ভ্যাল লেখলা, ভ্যালের মধ্যে নেম লেখলা, ঠিক আছে, তো এই নেমের জায়গায় আমি নেম লিখতে হবে কেন? এখানে যদি আমি অন্য কিছু নেম 2 লিখি তাইলে সমস্যাটা কি? আচ্ছা আমি বলি স্যার কেন সমস্যা। কারণ হলো এখানে আমরা ইউজার দিছি, আমরা শুধু তার অবজেক্টটাকে রিপ্রেজেন্ট করতেছি, এই যে অবজেক্ট রিপ্রেজেন্টিং। সো ইউজারের ভিতরে আমরা জানি এই ইউজার মানে হলো এই পুরো ক্লাসটা একটা অবজেক্ট। সো ইউজারের ভিতরে দ্যাট মিন্স এইখানে আমরা যখন এই জায়গায় দেখেন আমি ইউজ করতেছি ইউজার ডট কান্ট্রি, তার মানে কি ইউজারের ভিতরে যে কান্ট্রি এখানের মধ্যে যেটা হচ্ছে রেফারেন্স হইতেছে, এক্স্যাক্টলি রেফারেন্স পাস হইতেছে, এক্স্যাক্টলি রেফারেন্স পাস হইতেছে, বুঝছি। জি, সো আমরা এখানে যখন নেম ইউজ করতেছি তখন কিন্তু আমরা ইউজার ক্লাসের নেম ইউজ করতেছি, যেটা আমরা এই জায়গায় ভ্যালু হিসেবে দিয়েছিলাম। আমরা চাইলে আবার এটাকে আবার এরকম দিতে পারি যে নেম ইকুয়াল, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। সো তখন বুঝতে সহজ হবে যে নেম ইকুয়াল আসলে রাহিম, এজ ইকুয়াল 22। যখনই আমরা এটাকে ডিস্ট্রাকচার করতেছি আমি জানি যে ইউজারের ভিতরে নেম নামে ভ্যালুটা হলো রাহিম। সো আমি যদি এখানে ডিক্লেয়ার না করি নেমটা, তাহলে সে বুঝতে পারবে না আসলে আমি কাকে চাচ্ছি এখানে। আচ্ছা, তাহলে এখানে যদি ওই ঘুরায় দেওয়া হয়, ধরো ভ্যালের জায়গায় আগে যেটা করছিলে এজ আগে আর নেম পরে, তাহলে অসুবিধা আছে কিনা? অবশ্যই আছে, কারণ এখানে ম্যাপিং করতেছে, ইনডেক্সটা ম্যাপিং করতেছে, বিকজ জিরো ইনডেক্স আমরা জানি নেম ইকুয়াল রাহিম। সো আমি যদি এখানে এজ দেই তাহলে সে যে কাজটা করবে এজ নামে যে ভ্যালুগুলো আছে এখানে জিরোতে নিয়ে আসবে। সো এখানে রাহিম ভ্যালু যে এজ এ 20 আছে, কারণ সে আমি একটু দেখাইছিলাম যে এজ যদি দেই আমরা এখানে, আর এখানে যদি নেম দেই, যে কাজটা করবে সে এখানে রেফারেন্স করতেছে যে এজ নামে ভ্যালুটা কোন জায়গায় আছে। সো এজ নামে ভ্যালু এই জায়গায় 22 আছে। সো 22টা কিন্তু এখানে নেমে এসে কাউন্ট হচ্ছে। সো একই সাথে আবার যখন নেমে আসতেছি নেমটা কিন্তু এই যে জায়গায় কাউন্ট হচ্ছে, কারণ আমরা জানি যে ইউজারের সেকেন্ড প্যারামিটার বা সেকেন্ড আর্গুমেন্ট এজ এ এজ হিসেবে আছে, কিন্তু আমরা এখানে নাম দিছি নেম, কিন্তু তার ভ্যালু কিন্তু এজ, আর সেকেন্ড প্যারামিটারটা আমরা জানি এজ। ঠিক একইভাবে এখানে আমরা নাম দিছি এজ, কিন্তু তার প্রথম প্যারামিটার আমরা জানি নেম। সো এখানে অটোমেটিকলি কনফ্লিক্ট, যদিও আমার এরর না, বিকজ আমার অলরেডি এজ নামে একটা অলরেডি ভ্যালু আছে, সো এটা কনফ্লিক্ট হইতেছে না। কিন্তু জিরো ইন্ডেক্সে আমরা জানি না নেম আছে, সো অটোমেটিকলি এজ এর ভ্যালুটা নেম হয়ে আসছে, সো এই যে এজটা হয়ে যাবে রাহিম। আচ্ছা, তো তার মানে হচ্ছে স্ট্রাকচারিং করে লাভ হইতেছে হচ্ছে আমি সরাসরি নেম ওই যে নিচে প্রিন্ট এর মধ্যে নেমের মধ্যে এই নেম ভেরিয়েবল দিয়ে আমি ডাটা পাইতেছি। আদারওয়াইজ আমাকে ওই যে ডান দিকে ইউজার ডট নেম দিয়ে ডাটা পাইতে হইতো নাকি? আমরা অনেকভাবে করতে পারি, যে ইউজার ডট কান্ট্রি দিতে পারি, আবার এখানে আবার নেম দিতে পারি। সো আমি ডিস্ট্রাকচারিং দেখানোর একটা উদ্দেশ্য, সেটা হলো আমরা কিভাবে একটা ক্লাসকে ভেঙে ছোট অংশটাকে আমরা ইউজ করতে পারি বা আমাদের মতো করে। আবার দেখা গেলো এই ছোট নেমটা আমরা অন্য কোনো জায়গায় ইউজ করতে পারি। সো একটা ফাংশনকে আমরা এখন আর বারবার অবজেক্ট দিয়ে কল করতে হবে না, ডাইরেক্ট করা যাবে। যেমন একদম কান্ট্রির জায়গায় যেটা করছো সেটা অবজেক্ট দিয়ে কল করছো, ইউজার ডট অবজেক্ট দিয়ে। হ্যাঁ, অবজেক্ট দিয়ে, কারণ যত বেশি আমরা অবজেক্ট কল দিব তত বেশি মেমরি রেফারেন্সটা বেশি ইউজ হবে। আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা ঠিক আছে, বোঝা গেল। ঠিক আছে, আশা করি আমার স্টুডেন্টও বুঝতে পারছে। আর আরো কয়েকবার এই তোমার ভিডিও তো থাকবে, এটা রিপিট করলে জিনিসটা ক্লিয়ার হবে, আর নিজে করলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। ঠিক আছে, আচ্ছা আজকে যদি সময় থাকে তাহলে আমরা মনে করেন ক্যালকুলেটর দিতে পারি, আদারওয়াইজ মনে করেন নেক্সট ক্লাসে ক্যালকুলেটরের এক্সাম্পল দেখাতে পারি। মোটামুটি তো অনেক রাত হয়ে গেছে, তুমি আরো কিছু অ্যাডভান্স হয়ে আজকে শেষ করে দাও 10টার ভিতরে, আমার মনে হয় শেষ করলে। আচ্ছা সমস্যা নেই, আমি তাহলে কুইকলি শেষ করি, তাহলে সমস্যা নেই। প্রয়োজন হলে 3টার জায়গায় তুমি যদি মানে ম্যানেজ করতে পারো, না হয় 4টা ক্লাসে ইয়ে করলে আর কি, এক সপ্তাহ। বুঝতে পারছি। আচ্ছা, আমি চাইতেছি মানে যত বেশি দেখানো যায় তাহলে ওরা একটু যেটা হবে ডিফারেন্ট ফ্লেভারটা পাওয়া যাবে আর কি, কারণ 2-1টা ক্লাসে আসলে শেষ করা টাফ হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, সো আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম, যেটা হলো আমরা বিভিন্ন টাইপের ভ্যালুগুলা বা ফাংশন বা মেথডগুলো সম্পর্কে। এখন আমরা একটু কুইকলি এসে যাব। আমরা যে কাজটা করবো এখানে অলরেডি আমাদের একটা প্রিডিফাইন্ড একটা ক্যালকুলেটর অ্যাপ, খুবই সিম্পল একটা, আমি যদি একটু রান করি, আমরা এই জায়গায় চলে আসি। আচ্ছা,
আচ্ছা, তো এই জায়গায় বেশি কিছু না, আমরা যে কাজটা করছি সেটা হলো দুইটা ভ্যালু নিব এবং তার সাথে এট এ টাইম আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসটা করবো এবং রেজাল্টটা ডেফিনেটলি প্রিন্ট হবে ওখানে। এটা কিন্তু কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন না, আমরা যখন এটা রান করছি পুরোপুরি কটলিন একটা বলবার ফাইলের কাজ আমরা রান করছি এখানে। এখানে কিন্তু এটা কিন্তু কোনো মোবাইল, যদি মোবাইল অ্যাপে রান করছি, বাট নর্মালি কিন্তু এটা মোবাইল অ্যাপ না। আমরা যদি এটাকে মোবাইল অ্যাপে যাই তখন আমরা আমাদের মতো করে ইউআইটাকে ডিফাইন করতে হবে। তো এখানে কিন্তু কোনো ইউআই ডিফাইন করা নাই, এটা হলো সিম্পল স্ক্যাপ, আমরা যদি বলি স্ক্যাফোল্ডের ইউআই। সো আমি এখানে একটা জিনিস দেখাই, যেমন এখানে নিচের দিকে দেওয়া আছে মেবি, হ্যাঁ এখানে দেখেন এটা একটা প্রিভিউ দিয়ে আমরা একটা অ্যানোটেশন দিছি যে সব ব্যাকগ্রাউন্ড ইকুয়াল ট্রু দিয়ে রাখা। যেটা কাজ হলো নরমালি আমরা যে এই যে প্রিভিউটা দেখতে পাচ্ছি, যেটা আমরা এই জায়গায় দেখতে পারবো নরমালি, যে একটা টাইম আমরা কাজ করে করে দেখতে পারবো আসলে আমাদের ইউআইটা কাজ করতেছে কিনা। সো যখন এটা রান করতেছি আমরা, তখন যে কাজটা হইতেছে আমরা কিন্তু এইখানে কটলিনের যে ইউআইটা আছে আমরা ওইটাকে ইউজ করতেছি। এখানে আমরা কিন্তু অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের কোনো ইউআই আমরা এখানে ইউজ করতেছি না, যেটা আমরা এক্সএমএল ফাইল হিসেবে জানি। সো আমরা এটা দেখবো নেক্সট ক্লাসে কিভাবে আমরা অ্যান্ড্রয়েডের এক্সএমএল ফাইলটাকে ইউআই হিসেবে কাজ করি, সেম ক্যালকুলেটর অ্যাপে ডিফারেন্ট ভাবে কিভাবে কাজ করে এটা। আচ্ছা, সো এইখানে আমরা যদি এখানে আসি, সো আমি এখানে অলরেডি কল দিয়ে রাখছি ক্যালকুলেটর অ্যাপ, সো দ্যাটস আপনি দেখতে পাচ্ছেন, তখন এটা দেখা যায় নাই। আচ্ছা, সো এখানে বেশি কিছু না, আমি তিনটা জিনিস বুঝলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন এখানে কাজ কি। সো এইখানে দেখেন তিনটা ভেরিয়েবল আমরা ইউজ করছি, যেটা নাম্বার 1, নাম্বার 2 এন্ড রেজাল্ট। আচ্ছা, এখানে কয়েকটা কিওয়ার্ড আছে, যেমন রিমেম্বার, মিউটেবল স্টেট অফ, টেক্সট ফিল্ড ভ্যালু। আচ্ছা, রিমেম্বার যে জিনিসটা হলো আমরা যখন কোনো একটা ভ্যালু চাই যে স্টেট আপডেট হওয়ার পরে, ফর এক্সাম্পল আমরা এখানে কিছু কাজ করলাম, যে ফর এক্সাম্পল এখন 2 দিলাম, দেন প্লাস 4 দিলাম, সো এই যে আমরা এখানে 3, 4 দিলাম, এখানে রিমেম্বার যখন আমরা দিছি তার মানে হলো 3, 4, ইভেন দো আমরা যদি এখানে প্লাস দেই, দেখেন 3, 4টা যাইতেছে না, 3, 4 জায়গায় থাকছে। নর্মালি যেটা হয় 3, 4 চলে যাওয়ার কথা, বিকজ আমরা এখানে রিমেম্বার কিওয়ার্ডটা এই জন্য ইউজ হইতেছে যে যখন আমরা কিছু লিখবো তখন অটোমেটিকলি সে ইভেন দো ইউআই আপডেট করতেছে বা অন্য কোনো কাজ করতেছে ফাংশনালিটি, সে আমার ভ্যালুগুলোকে স্টোর করে রাখবে। দ্যাট মিনস আনটিল আমার যতক্ষণ না পর্যন্ত এই অ্যাপটা বা আমার এই প্রজেক্ট লাইভ থাকবে বা আমি শো করাইতেছি, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি স্টোর করে রাখতে পারতেছি। সো এটা হলো রিমেম্বারের কাজ। ঠিক একইভাবে আমরা অলরেডি মিউটেবল সম্পর্কে জানি যে মিউটেবল কি জিনিস, যে যখন আমরা কিছু চেঞ্জ করতে চাই। সো ফর এক্সাম্পল এইখানে আমরা যখন খেয়াল করে দেখেন, আমরা যখন এখানে 4, 3 দিতেছি বা এখানে 3, 2 দিতেছি, এই যে আপডেট হইতেছে যে 3, 2 দিলাম, একটু আগে 3 ছিল এখন 2 দিলাম, এই যে আগের স্টেটে ছিল 3 এখন হয়ে গেল 332। সো এই যে চেঞ্জটা আমরা জানি এটা কোন সময় হয়, যখন আমরা ভেরিয়েবল গুলা মিউটেবল হয়। সো এই জন্য আমরা এখানে নামও দিছি, বা এটা কিওয়ার্ডের নামই কিন্তু আমাদের নাম না, এটা কটলিনারি একটা ফাংশন। সো মিউটেবল স্টেট অফ, তার মানে স্টেটের ভ্যালুগুলা সে ধরে রাখতেছে বা স্টেটের ভ্যালুগুলা চেঞ্জেবল, অটোমেটিকলি চেঞ্জেবল। সো আমরা স্টেট বলতে বলছি যে জিনিসটা হলো পার্টিকুলার স্ক্রিনের বা পার্টিকুলার মোমেন্টের একটা অবস্থান, আমরা যে এই জায়গায় আছি এটা একটা স্টেট, যখন আমরা এটাকে চেঞ্জ করতেছি এটা একটা স্টেট। তার মানে প্রত্যেকটা সময় যখন আমরা চেঞ্জ করতেছি কোনো ভ্যালু বা যে অবস্থা থাকে না কেন একটা স্ক্রিন, ওইটাকে আমরা বলতেছি স্টেট, আর আমরা বলতেছি এটা মিউটেবল, তার মানে এটা চেঞ্জেবল। আচ্ছা, আর বাকি যেটা হচ্ছে আমরা টেক্সট ফিল্ড ভ্যালু, এটা হলো এখানে যা ভ্যালু থাকবে সে বাই ডিফল্ট এমটি, কারণ আমরা যখন রান দিচ্ছি দেখেন অটোমেটিক এমটি। যদি আমরা এখানে 1 দিয়ে দিতাম, তো বাই ডিফল্ট এটা আমরা যেটা করি আমরা 1 দিয়েই শুরু করতাম, এই যে বাই ডিফল্ট 1 দিয়ে শুরু হচ্ছে। সো আমরা এমটি দিচ্ছি, তার মানে হলো এই টেক্সট ফিল্ডের ভ্যালুটা বাই ডিফল্ট 1 থাকবে এবং বাকি সবগুলো আমরা রিমেম্বার এবং মিউটেবল স্টেট দিয়ে রাখছি। আচ্ছা, সো এইখানে রেজাল্ট আমরা জানি এটা আমরা কোনো ভ্যালু দেওয়ার দরকার নেই, আমরা শুধু একটা রিমেম্বার এবং মিউটেবল স্টেট দিয়ে ভ্যালু আমরা অটোমেটিক্যালি এমটি দিয়ে রাখছি, এখানে কোনো টেক্সট ফিল্ড নাই। সো আমরা এখানে কোনো টেক্সট ফিল্ডের মতো এরকম রেক্টাঙ্গুলার বক্সও নাই আমাদের এখানে। আচ্ছা, মেইন যে কাজটা করতেছে এখানে আমরা স্ক্যাফোল্ড যেটা বুঝি, যেটা হলো আমরা ইউআই যখন আমরা ড্র করি বা কটলিন বা বলেন বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, যখন ইউআইটা ড্র করে তখন আমরা বলি একটা ম্যাটেরিয়াল ডিজাইন নামে এক কনসেপ্ট থাকে, যেটা হলো আমরা বর্তমান যে ডিজাইনগুলো দেখি, আমরা বলি যারা ইউআইতে আছেন তারা ভালো বুঝতে পারবেন যে ম্যাটেরিয়াল ডিজাইনটা কি জিনিস। সো ম্যাটেরিয়াল ডিজাইন একটা কনসেপ্ট হলো স্ক্যাফোল্ড, যার কাজ হলো উপরের যে অংশ, আমরা ফর এক্সাম্পল এইখানে যে অপশন দেখতে পাচ্ছি বা উপরে যে আমরা যে ব্যাটারি আইকন বা এগুলো দেখতে পাচ্ছি, এইগুলা বাদ দিয়ে যে অংশগুলো থাকে আমাদের ইউআইতে, মোবাইল অ্যাপে বলেন বা অন্য কিছুতে, ওইগুলোর অংশকে আমরা বলি স্ক্যাফোল্ড অংশ। এটা ম্যাটেরিয়াল ডিজাইনের একটা পার্ট, যেটা আমরা বলি বডি বা আমরা বলি ইউআই এর অংশ। আচ্ছা, সো এইখানে আমরা বলতেছি যে মডিফাই, দ্যাট মিনস ফিল ম্যাক্স সাইজ, যেটা হলো আমরা এইখানে স্ক্যাফোল্ডের ভিতরের যে অংশ থাকবে সর্বোচ্চ আমরা
স্ক্রিন নিতেছি। কেন আমাদের দরকার হলো সিস্টেম থেকে, সিস্টেম এই যে অংশগুলা, এই যে ব্যাটারি আইকন, ওয়াইফাই আইকন বা সেটিংস আইকন দেখতেছি, বা এখানে যে আমরা ড্রাগন দেখতেছি অ্যাপ থেকে বের হয়ে যাচ্ছে, এইগুলো তো সিস্টেমের অংশ। সিস্টেমের বাইরে যা যা থাকবে যেটা আমাদের অ্যাপের অংশ, ওইগুলাতে সর্বোচ্চ আমরা ম্যাক্সাইজ আমরা নিতেছি, যে সর্বোচ্চ আমরা এখানে ইউজ করবো। আচ্ছা, এবং এই পুরোটাকে আমরা বলতেছি স্ক্যাফোল্ড। তার মানে স্ক্যাফোল্ডের ভিতরে যা যা থাকবে সর্বোচ্চ অংশটা আমরা এখানে এজ এ ইউআই পার্টে আমরা ইউজ করতেছি। আচ্ছা, আর টপ বার আমরা বলতেছি এই যে উপরের অংশটা, আমরা নর্মালি অ্যাপে দেখি, এরকম অনেকগুলো অ্যাপে দেখি অ্যাপ বার থাকে যেখানে টাইটেল দেওয়া থাকে বা আইকন দেওয়া থাকে। সো আমরা এটাকে কটলিনের ভাষায় বলি টপ বার, কোনো কোনো জায়গায় অ্যাপ বার বলে। সো ডিপেন্ড করে, এই যে বলে দেওয়া আছে টপ অ্যাপ বার। সো এখানে টপ বার আমরা বলতেছি যে টাইটেলে কি থাকবে, টাইটেল ইকুয়াল থাকবে টেক্সটে সিম্পল ক্যালকুলেটর, যেটা আমরা এই জায়গায় দেখি যে এজ এ টেক্সটের ভিতরে আমরা বলতেছি টেক্সট আকারে থাকবে সিম্পল ক্যালকুলেটর। আচ্ছা, সো আমরা যে টাইটেল হিসেবে আমরা বলছি টপ বারে এটা থাকবে। আচ্ছা, দেন আমরা বলতেছি ইনার প্যাডিং, তার মানে এই অংশটা বাদ দিয়ে, এই টপ অ্যাপ বার বাদ দিয়ে বাকি অংশগুলো আমরা কিভাবে ড্র করতেছি ইউআইতে। একটা কলাম আমরা দিছি, দেখেন কলামটা কেন দিছি কলাম, বিকজ আমরা সবগুলো প্রপার্টি গুলা কলাম আকারে থাকবে, দ্যাট মিনস স্ট্যাক আকারে ওয়ান বাই ওয়ান উপর থেকে নিচের অংশ থাকবে। সো আমরা আগের মধ্যে এখানে মডিফাইজ করতেছি কি জন্য, যে আমরা এখানে বলতেছি এই কলামের অংশটাও এই অ্যাপ বার বাদ দিয়ে বাকি সব অংশ সে দখল করে নিবে অ্যাপের ভিতরে। এখানে আমরা প্যাডিং দিছি যে 16 ডেনসিটি পিক্সেলের একটা প্যাডিং দিছি, এবং এই প্যাডিং বাদ দিয়ে, যেমন এই যে বাম দিকে দেখেন এখানে একটা প্যাডিং ইউজ হয়েছে, ডান দিকে প্যাডিং হইতেছে, বটমে কিন্তু প্যাডিং হয়েছে। যখন আমরা আরো বেশি লিস্টে নিচের দিকে যাবো তখন দেখবো যে এখানে প্যাডিং উপরে, এই যে একবারের উপরে একটা নিচে একটা প্যাডিং হয়েছে। সো চারিদিকে আমি বলেছি 16 ডেনসিটি পিক্সেল একটা গ্যাপ দিছি, যাতে করে দেখতে সুন্দর লাগে, ইউজার স্ক্রিনের সাথে যাতে অ্যাটাচ না হয়ে থাকে। আচ্ছা, এবং আমরা বলতেছি যে অ্যালাইনমেন্টের বিষয়টা, হরিজন্টাল অ্যালাইনমেন্ট, দ্যাট মিনস হলো আপনার লেফট টু রাইট, এই যে বাম থেকে ডানে অ্যালাইনমেন্ট বলতেছি সেন্ট্রাল থাকবে, এই যে সেন্ট্রাল থাকা। ঠিক একইভাবে ভার্টিক্যালে বলতেছি আমরা টপে থাকবে, তার মানে জিনিসটা হইতেছে লেফট টু রাইটে, দ্যাট মিনস রর দিকে, এই যে এই দিকে বরাবর, যেটা এই যে প্লাস থেকে মাইনাস আইকন গুলো আছে, এখানে আমরা বলতেছি সেন্টার থাকবে, তার মানে এটা সেন্টার পজিশন। এবং ভার্টিক্যালি এটা টপ টু বটমে আছে, এইটা আমরা বলতেছি যে উপরের দিকে থাকবে। এটাকে আমরা যদি সেন্টার দিয়ে দিই, তাহলে দেখবেন এটা সেন্টার চলে আসে। তার মানে আমরা বলতেছি ভার্টিক্যালি অ্যালাইনমেন্টের জন্য আমরা এটাকে সেন্টার নিয়ে আসতেছি, আর হরিজন্টালি তো অলরেডি আমরা বলতেছি সেন্টার হরিজন্টালি। আচ্ছা, বাইরে যে বিষয়টা যেটা আমরা বলতেছি দুইটা টেক্সট ফিল্ড, এটাকে আমরা দেখেন ভ্যালুতে আমরা দিছি নাম ওয়ান, যেটা আমরা উপরে একটা অলরেডি ভ্যালু ডিক্লেয়ার করে রাখছি। সো এখানে ভ্যালুতে থাকবে নাম ওয়ান, যেটা আমরা অলরেডি ওয়ান দিয়ে রাখছি। দেন বলতেছি অন ভ্যালু চেঞ্জ, তার মানে হলো যখন আমরা ভ্যালুগুলো চেঞ্জ করবো, ফর এক্সাম্পল আমরা ওয়ানের জায়গায় দিছি 4 বা 4 দিলাম। আচ্ছা, অলরেডি ডিক্লেয়ার করে রাখছি, এখানে দিচ্ছি না। ওকে, এখানে দিয়ে আমরা 2 দিলাম। তার মানে কি দাঁড়ালো, যে অন ভ্যালু চেঞ্জে আমরা কি করলাম, এটা কাইন্ড অফ আপনি বলতে পারেন স্টেট আপডেট হচ্ছে, যে আমরা যখন ভ্যালুগুলো চেঞ্জ করবো, আমরা বলতেছি নাম ওয়ানের ভিতরে রেফারেন্স যেটা বলতেছি আমরা ইট, তার মানে যে ভ্যালুটা আমরা চেঞ্জ করবো, ফর এক্সাম্পল আমরা দিছি 2, তার মানে আগে ছিল 1, এখন হয়ে গেছে 2, তার মানে নাম্বার ওয়ানে, নাম ওয়ানে ভ্যালুটা এখন হয়ে যাবে 12। এবং এই যে 12টা ইনিশিয়ালি বা ইমিডিয়েটলি আমাকে দেখা দিচ্ছে যে রিঅ্যাক্টিভ হইতেছে আমাকে বারবার, যে এই রিঅ্যাক্টিভ কেন হইতেছে, বিকজ আমার এখানে আমরা বলে দিছি যে মিউটেবল স্টেট, কারণ এই স্টেটটা যাতে আমি আপডেট করতে পারি, এই জন্য আমার অটোমেটিকলি যখন আমি 2 দিছি সাথে সাথে আমার স্ক্রিনেও দেখা দিচ্ছে 1 2। আচ্ছা, এবং লেভেলে আমরা দিছি যে এন্টার ফার্স্ট নাম্বার, যেটা হলো হিন্ট, যেটা আমরা বলি যে এই যে এন্টার সেকেন্ড নাম্বার, এটাকে বলি আমরা হিন্ট দেওয়া, যে ইউজার যাতে বুঝতে পারে আসলে আমরা কি চাইতেছি ইউজার আমার কাছ থেকে। দেন মডিফায়ার আমরা বলেছি যে সম্পূর্ণ জায়গাটাকে ইউজ করবে, দ্যাট মিনস এই যে টেক্সট ফিল্ডে যা জায়গা আছে এই প্যাডিং বাদ দিয়ে, কারণ আমরা প্যাডিং অলরেডি 16 দিয়ে দিছি, এর বাদ দিয়ে যা জায়গা আছে আমরা সব দখল করে নিচ্ছি। তারপর আমরা আগে দেখেন একটা স্পেস সাইজ করতেছি, যেটা কাজ হলো যে এই দুইটা জায়গার মাঝখানে একটা 12 ডেনসিটি পিকচার একটা কি দিবে, স্পেস ক্রিয়েট করবে। দেন সেম একইভাবে এখানে আমরা সেকেন্ড জায়গায় আমরা নাম্বার 2 নামে ভেরিয়েবলকে অ্যাসাইন করছি, এবং চেঞ্জ হইলে আমরা এটাকে স্টোর করে রাখতেছি নাম্বার 2 তে। আচ্ছা, সেম একইভাবে এখানে 16 ডেনসিটি একটা পিক্সেলের আমরা গ্যাপ দিছি। দেন আমরা আরেকটা কাজ করছি, সেটা হলো রো নামে আরেকটা কিওয়ার্ড আমরা ইউজ করছি, যেটা আমরা ওই যে বাটনের জন্য ইউজ করতেছি, যে প্লাস মাইনাস দেন গুণ ভাগ, এই জন্য মাল্টিপ্লিকেশন ডিভাইস ইউজ করতেছি। আচ্ছা, সো আমরা যে কাজটা করতেছি এটা হলো 4টা বাটন আমরা এখানে ইউজ করছি। যদি খেয়াল করে দেখেন বাটনের আমরা
অন ক্লিক, যেটা আমরা বলি যে বাটনে যখন ক্লিক করব তখন সে কি কাজ করবে। আমি যদি এখানে একটু নিচে দিকে যাই, দেখেন এখানে দেওয়া আছে যে রেজাল্ট নামে যে ভেরিয়েবলটা আমরা উপরে ডিক্লেয়ার করে রাখছিলাম, উপরে যদি আমরা যাই, এই যে রেজাল্টটা যেটা রিমেম্বার করবে সবসময় ভ্যালুগুলোকে, আমরা বলছি যে যখন এই রতে এখানে এটাও কিন্তু সেম, যদি খেয়াল করেন সমান স্পেস, শুধু এই জায়গায় একটু পার্থক্য যে অ্যালাইনমেন্টে সে সমান স্পেস নিয়ে দিবে, যে দেখেন ডানে বামে সব জায়গায় সমান স্পেস, এটাকে আমরা বলি স্পেস ইভেনলি। সো যারা ডিজাইনের কাজ করে তারা এটা আইডিয়া বেটার পাবেন যে এটা কিভাবে স্পেস ইভেনলি কাজ করে, স্পেস অ্যারাউন্ড কাজ করে। আচ্ছা, সো এইখানে আমরা বাটনে আমরা বলতেছি যে অন ক্লিকে আমরা কি করব, ক্যালকুলেট ফাংশনটাকে কল দিব, যেখানে এটা এই জায়গায় আমরা ক্যালকুলেট ফাংশন আমরা একটা অলরেডি ফাংশন আমরা ক্রিয়েট করে রাখছি। এইখানে আমরা ওই যে আগের মতো সুইচ আমরা ইউজ করে রাখছি যে প্লাস হলে কি করব আমরা, মাইনাস হলে কি করব, দেন মাল্টিপ্লিকেশন হলে কি করব। সো এই কাজগুলো আমরা কি করতেছি, এইখানে আমরা বলতেছি যে ক্যালকুলেট মেথডটা ফাংশনটাকে আমরা ইউজ করতেছি এইখানে, কিন্তু ভ্যালু দিচ্ছি কি, দেখেন ভ্যালু হলো এখানে n1 নামে বলেছি স্ট্রিং, n2 হলো আরেকটা স্ট্রিং, আর অপারেটর আমরা কোনটা ইউজ করতেছি টাটা ওইটা। সো আমরা যে কাজটা করতেছি একই সাথে ক্যালকুলেট মেথড বা ফাংশনকে আমরা কল দিচ্ছি নাম্বার ওয়ানে যে টেক্সট থাকবে, তার মানে এখানে আমরা যে ভ্যালু দিব ওইটা সাথে সাথে নাম্বার 2 তে ফর এক্সাম্পল আমি দিলাম এখানে 2, সো মানে নাম্বার 1 নাম্বার 2 সে নিল, এবং অপারেটর আমি কোনটা ক্লিক করছি, যদি এইখানে বাটন ক্লিকে যদি আমি প্লাসটাকে ক্লিক করি ফর এক্সাম্পল এটাতে ক্লিক করলে সে এটা কি করবে, ওই মেথডে ক্যালকুলেট মেথডে পাস করে দিবে যখন আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন রেজাল্ট অটোমেটিক্যালি আমার এখানে 14 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, বিকজ আমরা মেথডটাকে বলতেছি ক্যালকুলেট মেথড, যেটা কাজ হলো এটাকে একটু ছোট করে ফেলি, যেটা কাজ হলো যে ইউজার থেকে ইনপুট নিবে বা মেথড থেকে ইনপুট নিবে n1 n2 এন্ড অপারেন্ড। সো নাম্বার 2 তে প্রথমে এটাকে ডাবল অথবা নাল, এটাকে চেক করবে আসলে এটাকে ডাবল অথবা নাল কিনা। সো এটা আমরা চেক করতেছি যে এটা কনভার্ট করতেছি যে এটা ডাবল অথবা নাল কিনা। আচ্ছা, দেন আমরা চেক করতেছি যে ইনভ্যালিড কেউ কি নাল দিল কিনা। যদি ফর এক্সাম্পল আমি এইভাবে এখানে সরি এটা এইখানে হবে, এটাকে আমি কিছু দিলাম না, ফর এক্সাম্পল না দিয়ে আমি যোগ দিলাম, যখন দেখেন আমাকে দেখা যাচ্ছে ইনভ্যালিড ইনপুট। কেন দিচ্ছে, আমি কন্ডিশন চেক করতেছি যে ইফ নাম্বার 1 ইকুয়াল নাল অথবা নাম্বার 2 ইকুয়াল নাল, যদি দুইটাই নাল অথবা একটা নাল থাকে তাহলে আমরা কি করতেছি ইনভ্যালিড ইনপুট এজ এ রিটার্ন দিতেছি। তখন আর এই অংশটার আমার কাজই করতেছে না, বিকজ আমি আগেই রিটার্ন দিয়ে দিচ্ছি যে ইনভ্যালিড ইনপুট। যদি দুইটাই নাল না হয় তখন আমরা কি করবো, তখন আমরা সুইচ ইউজ করতেছি যেটা কটলিনের সুইচ, আমরা বলতেছি হোয়েন। আচ্ছা, আমরা বলতেছি যে ওপি যখন এই ভেরিয়েবল বা এই আর্গুমেন্টটা কন্ডিশন চেক করবে, যখন এটা প্লাস হবে আমরা এটা কি করতেছি দুইটা ভেরিয়েবলটা যোগ করতেছি, বিয়োগ হলে আমরা এটাকে বিয়োগ করতেছি, মাল্টিপ্লিকেশন হলে মাল্টিপ্লিকেশন, যদি ডিভাইড করতে চাই আমরা প্রথমে চেক করতেছি যে নাম্বার 2 নট ইকুয়াল 0 কিনা। যদি আমি এখানে বলে 0 দিতাম, সরি এখানে না বারবার এখানে এসে যাচ্ছে, আমি 0 দিলাম, কারণ 0 দিয়ে তো আমি 12 কে ভাগ করতে পারবো না। সো এটা যখন যদি হয়ে যায়, ফর এক্সাম্পল নাম্বার 2 যদি 0 হয়ে যায় তখন আমরা কি বলবো যে ক্যান নট ডিভাইড বাই 0। আর যদি নাম্বার 2 0 না হয় তাহলে তো ঠিক আছে, ওইটা আমার নাম্বার দাও ঠিক আছে, তখন আমরা কি করবো এটাকে আমরা নাম্বার 1 কে নাম্বার 2 দিয়ে ভাগ করব এবং ডট স্ট্রিং এ, তার মানে স্ট্রিং এ এটাকে কনভার্ট করে দিব। দেখি আমরা 0 দিলে আসলে আমাকে কি দেখায়। সো আমরা দিলাম যে ডিভাইড, দেখেন ক্যান নট ডিভাইড বাই 0, কেন, বিকজ এটা অলরেডি 0, যদি আমরা কিছুকেই ভাগ করতে পারবো না। আচ্ছা, যদি আমরা এটাকে চেঞ্জ করে এখন দেই 2 এবং দেন আমরা এটাকে ভাগ করি, তাহলে আমরা বুঝতেছি যে এটা 6, এবং এটাতে আমরা কি বলতেছি 2 দিয়ে 12 কে ভাগ করার পর 6, আমরা এটাকে স্ট্রিং এ কনভার্ট করে দিচ্ছি 6.0। আচ্ছা, আদারওয়াইজ যদি অন্য কিছু অপারেন্ট থাকে, এটা জাস্ট একটা এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য, আদারওয়াইজ আমরা বলতেছি এলস আননোন। যদিও এটা আমাদের হবে না, কারণ আমাদের এখানে 4টা অপারেন্ট দিয়ে আছে এবং 4টা অপারেন্ট আমরা পাস করতেছি ক্যালকুলেট ফাংশনের ভিতরে এই জায়গায়। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। খুবই বেসিক এক্সাম্পল, বাট হতে পারে আপনাদের জন্য টাফ হতে পারে। হুট করে কটলিনে আসা, দেন কটলিন থেকে অনেকগুলো জিনিস একসাথে আসলে গ্র্যাব করা টাফ হতে পারে ডেফিনেটলি। সো যে জায়গায় আটকা পড়বেন ওই জায়গায় কোয়েশ্চেন করবে আমাকে, আইদার আপনি রবিবারে দিতে পারেন অথবা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারি, ওখানে আপনারা ট্রাই করতে পারেন, আমাকে কিছু কোয়েশ্চেন করতে পারেন যেটা আপনাদের বেটার মনে হয়, যে এই জায়গায় ইস্যু বা এই জায়গায় আপনারা বুঝতে পারতেছেন না, হয়তো বা বয়েজ হোক বা অন্যভাবে হোক, আমি ট্রাই করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে এই কোডটা ওরা কিভাবে পাবে? আমি যদি শেয়ার করে দিব, সমস্যা নেই, গিটহাবে আপলোড করে দিয়ে দিব।
আচ্ছা ঠিক আছে, তাহলে আগে তোমরা সবাই এটাকে ইনস্টল করার চেষ্টা করো যা যার মতো করে, ঠিক আছে? পরে এখানের মধ্যে একটু হাত পাকাও, আর এই তোমাদের তো আর অনলাইন হেল্প তো আর আছেই, ঠিক আছে? এগুলো বোঝার জন্য কোটলিনের সিনট্যাক্স বোঝার জন্য তো অনেক ধরনের টিউটোরিয়াল আছে, ওগুলো একটু দেখবা। আর বিশেষ করে যে ল্যামডা এক্সপ্রেশনটা নিয়ে তোমরা একটু দেখবা, আর জিয়া নেক্সট ইয়াতে তুমি ল্যামডাটা একটু বুঝাই দিও তাদেরকে, আচ্ছা আচ্ছা সমস্যা নেই। ল্যামডা এক্সপ্রেশনটা, তাইলে মোটামুটি ওদের জিনিসটা বুঝতে সহজ আচ্ছা হবে। আরেকটা জিনিস যেটা হলো যখন এন্ডার স্টুডিও বা যদি কেউ কাজ করে থাকেন তাহলে এন্ডার স্টুডিওতে জাস্ট নিউ প্রজেক্ট দিয়ে কাজ করবেন, নট ফ্লাটার প্রজেক্ট বা অন্য কিছু। নিউ প্রজেক্ট থেকে দেন আপনারা এখানে এমপি অ্যাক্টিভিটি সিলেক্ট করে দিবেন, তাহলে দেন আমাদের কোডটা কপি করলে অথবা যদি কোডটাকে আপনি যদি ক্লোন করেন তাহলে হবে, মানে যেরকম প্রেফার করেন এরকম আর কি। তুমি কোনটাতে করতেছো, ইন্টেলিজে নাকি? না আমি এন্ডার স্টুডিও, বিকজ ইন্টেলিজে আমার এখানে ইনস্টল নাই, এন্ডার স্টুডিও ইনস্টল আছে, so আমি এখানে কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে তো তোমার রবিবারে কয়টার দিকে ক্লাস থাকে আমাদের ইউনিভার্সিটিতে? দুইটা। 2টা থেকে। তাহলে তোমরা যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে জিয়া স্যারকে তোমরা 2টার পরে, মানে 2টা কয়টা পর্যন্ত জিয়া? 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত না? তো ধরো 2টা থেকে ওদেরকে আমরা একটু শর্ট টাইম ইয়ে করে 2টা থেকে ধরো 4টা পর্যন্ত ইয়ে করে, আর 4টার পরে তোমরা এদেরকে একটু সময় দিয়ে দিলে এরকম একটা, ওকে সমস্যা নাই। অথবা আগে এরা আসলো, ঠিক আছে, 1 ঘন্টার জন্য একটু ইয়েতে আর কি, যার যার ল্যাপটপে একটু দেখাই দিলা, এরপরে তোমার ক্লাসটা ওইটা কন্টিনিউ করলা আর কি, ঠিক আছে? সমস্যা নেই, হবে সমস্যা নেই। কাজী এটা তুমি একটু কোঅর্ডিনেট করো আর কি, কাজী আর এখান থেকে নাফিসা, কাজী আছে নাকি? তাহলে আজকে তো মনে হয় আর হচ্ছে না, কারণ এখানে তো 1 মিনিট মনে হয় আছে, লাইন কেটে যাবে।